আজকে থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস শুরু। আজকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং ক্লাসে কথা বলবো লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, জাবেদা ও খতিয়ান। তো আমাদের অনেকে হচ্ছে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে আছে, তাদের জন্য এই জিনিসগুলো খুবই সিম্পল। আর যারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নাই, অন্য ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য হচ্ছে একদম নতুন। সেই হিসাবে আজকে মানে একদম শুরু থেকেই আমরা কথাবার্তা বলবো, যাতে যারা একদম নতুন আছে তারাও যাতে জিনিসটা বুঝতে পারে। তো আমরা আগেই বলছিলাম অ্যাকাউন্টিংটা আমরা পড়াবো হচ্ছে ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং বই থেকে, কারণ ওইটাই মোটামুটি যথেষ্ট। আমাদের বাইরে আর বই ধরার তেমন দরকার নাই। তাহলে এটা থেকে হচ্ছে আমরা লেনদেন থেকে হচ্ছে শুরু করব। তো আপনাদের কারো লেনদেন সম্পর্কে আইডিয়া থাকলে শেয়ার করেন যে লেনদেন বলতে কি বোঝায়। কেউ এক্সপ্লেন করতে পারেন শুরুতে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য মানে এরকম ঘটনাকে মানে এরকম বিষয়কে লেনদেন বলে, নাকি সহজ ভাষায় আর কি স্যার মানে তার মানে হচ্ছে সহজ ভাষা, সহজ ভাষা না, এটা আসলে মূলত সবচেয়ে স্ট্রং ডেফিনেশন যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে কোনো ঘটনা ব্যবসায়ের মধ্যে যখন হয় তখনই সেটা হচ্ছে লেনদেন। তো লেনদেনের ক্ষেত্রে আমরা দুইটা ঘটনা সম্পর্কে পরিচিত হই, যে একটা হচ্ছে ঘটনা আর একটা হচ্ছে লেনদেন। তো ঘটনা আর হচ্ছে লেনদেন, এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে। যা এই ধরনের একটা প্রশ্ন থাকে যে প্রত্যেক লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। তার মানে কি, যে আমাদের জীবনে যে সকল ঘটনাগুলো ঘটে, সেটা ব্যবসায় হোক আমাদের হোক, এগুলো সবগুলোকে আমরা এক একটা ইভেন্ট বা ঘটনা হিসেবে বলতে পারি। কিন্তু ব্যবসায়ের ভাষা, যে যদি টাকা পয়সার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা লেনদেন হবে না। তো লেনদেন হইতে গেলে আমাদের টাকার অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে। যেমন লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য হইতে গেলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, সেটা আরো স্পেসিফিক করে বললে যে একজন হচ্ছে সুবিধা পায়, একটা পক্ষ সুবিধা পায় আর একটা পক্ষ সুবিধা দেয়। যেমন যদি আমরা ধরি, আমরা কারো কাছ থেকে প্রতিষ্ঠান যদি কোনো কিছু পারচেজ করে, তাহলে দেখা যায় আমরা পারচেজকে ডেবিট করতেছি, ব্যাংক অথবা নগদকে ক্রেডিট করতেছি। এর মানে কি, আমরা পারচেজ করে কোনো একটা জিনিস পাচ্ছি আর আমার কাছে টাকা ছিল, এই টাকাটা চলে গেছে। তার মানে একটা পক্ষ সুবিধা নেয় আর একটা পক্ষ হচ্ছে সুবিধা দেয়। আর প্রতিটা জিনিস হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে। যদি না হয়, যেমন সিইও ব্যবসা প্রতিষ্ঠান মানে ছেড়ে চলে গেছে, বা টপ ম্যানেজমেন্টের কেউ মারা গেছে বা কোনো ইস্যু হয়েছে, তো দেখা যায় এটাকে আমরা ঘটনা বলতে পারি কিন্তু লেনদেন বলতে পারি না। কারণ এর জন্য ব্যবসায়ীর যে ক্ষতি হয়েছে সেটা আসলে আমরা পরিমাপ করতে পারি না অর্থের অঙ্কে, যার জন্য হচ্ছে আমরা এটাকে লেনদেন বলি না। তার লেনদেন হইতে গেলে প্রথমে তো হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে। যেমন আমি উদাহরণটা বললাম যে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, সেখানে একটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা কোনো জিনিস পারচেজ করছি, আবার দেখা যায় আমার কাছ থেকে নগদ টাকাটা চলে গেছে। যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয়, যেমন কিরকম হইতে পারে, আর্থিক অবস্থা যদি পরিবর্তন না হয় কোন রকম, যে আমরা একটা অর্ডার দিছি, পিও যেটাকে বলে পারচেজ অর্ডার, কিন্তু এখনো মালামাল কেনা বেচা হয়নি, কোনো পক্ষ সুবিধা দেয়নি নেয়নি, তাহলে সেটা দেখা যায় লেনদেন হচ্ছে না। 3 নাম্বার হচ্ছে দ্বৈত সত্তা। প্রতিটা লেনদেনে দুইটা পক্ষ থাকবে, একটা দুইটা পক্ষ, একটা পক্ষ যেটা আমরা সুবিধা দেয় আর একটা পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণ করে। তারপর স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র, প্রতিটা লেনদেন একটা আরেকটা থেকে আলাদা হবে। যে ঘটনাটাকে আমরা লেনদেন বলছি, এই ঘটনাটা মানে প্রতিটা একটা আরেকটা থেকে আলাদা হবে, সেটাকে আমরা স্বয়ং সম্পূর্ণ বলি। দৃশ্যমান, যে সবসময় যে লেনদেন হইতে গেলে দৃশ্যমানতা লাগবে সেটা দরকার নাই, কিন্তু তারপরেও ম্যাক্সিমাম লেনদেন গুলো দৃশ্যমান হয়। যেমন আসবাবপত্র, মানে ফিজিক্যাল যে অ্যাসেট গুলা বা জিনিসগুলো আমরা দেখি, সেখানে হচ্ছে দৃশ্যমানের একটা ব্যাপার আছে। কিন্তু আমরা ইনটেনজিবল অ্যাসেট বা গুডউইল, এই জিনিসগুলো হচ্ছে আমাদের দেখা যায় না, তারপরেও কিন্তু এগুলো একটা লেনদেন। তারপর হচ্ছে
আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে লেনদেন হইলে এই যে একটা ইকুয়েশন আমরা দেখতেছি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। অ্যাকাউন্টিং এ আজ পর্যন্ত যত ধরনের প্রভাব, মানে ট্রানজেকশন হোক, ফিনান্সিয়াল পরিবর্তন হোক, সবগুলো এই ছোট্ট একটা ইকুয়েশন মেনে হয়। এই সমীকরণটা মেনেই সকল ধরনের লেনদেন বা যাই বলি হয়, যে একটা প্রতিষ্ঠানের সম্পদ যতটুকু আছে তার সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সম্পদ মানে কি? টাকা পয়সা, জমি জমা, আসবাবপত্র, মেশিনারি যা আছে এগুলো সব হচ্ছে সম্পদ। আর দায় মানে কি? দায় হচ্ছে মালিক ছাড়া অন্য কারো কাছ থেকে ব্যবসা যদি কোনো টাকা পয়সা নেয়, যেমন ধরেন ব্যাংক থেকে নিছে বা অন্য কোনো সোর্স থেকে নিছে, সেটা হচ্ছে মালিক ছাড়া অন্য কারো কাছে ব্যবসা প্রতিষ্ঠান দায়বদ্ধ। আরেকটা হচ্ছে মালিক সত্ত্ব। মালিকের সত্ত্ব, মালিকানা সত্ত্ব মানে মালিকের কাছে ব্যবসা যতটুকু দায়। তো মালিকের যে ক্যাপিটালটা দেয়, কারণ ইনিশিয়ালি যখন একটা ব্যবসা রান হয় সেখানে মালিকে ক্যাপিটাল দেয়। তো মালিকে যখন ক্যাপিটালটা দিছে, মূলধনটা দিছে, তখন দেখা যায় ব্যবসা মালিকের কাছে দায়। তো আমি বারবার বলতেছি, ব্যবসা দায় কেন? কারণ ব্যবসা হচ্ছে আর্টিফিশিয়াল এন্টিটি, আমরা বলি যেটা কৃত্রিম ব্যক্তি সত্তা, মানে মানুষের মতোই আরেকটা সত্তা। কারণ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা মামলা করতে পারি, ব্যবসা প্রতিষ্ঠান নামে অ্যাকাউন্ট করি, মানে যা কিছু আছে ব্যবসার আলাদা করে চিন্তা করে করা হয়। এই কারণে ব্যবসা যখন মালিকের কাছ থেকে টাকা নিচ্ছে, তখন জাবেদা কি হচ্ছে? জাবেদা আমরা দিচ্ছি যে নগদান অথবা ব্যাংক হিসাব ডেবিট, মালিকানা সত্ত্ব বা ক্যাপিটাল হিসাব ক্রেডিট। কেন করছি? কেন ব্যবসার কাছে যে সম্পদ আসছে তার সাথে হচ্ছে মালিকের নিকট ব্যবসায়ের দায়ও বাড়ছে। আর ব্যবসা যদি ব্যাংক থেকে লোন নেয়, তখন আমরা জাবেদা দিচ্ছি নগদান হিসাব ডেবিট, ব্যাংক ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। এটা কেন দিচ্ছি? কারণ ব্যবসা এখন হচ্ছে মালিক ছাড়া অন্য কারো কাছে দায়। তো এই দুইটা দায় মিলে হচ্ছে তার কাছে সম্পদ। তো আমরা অ্যাকাউন্টিং এও দেখছিলাম, ট্যাক্সে দেখছিলাম যে আইটি 10 বি যখন আমাদের করতে হচ্ছে, অর্থাৎ সম্পদ ও দায়ের বিবরণী, তখন কিন্তু আমার এই জ্ঞানটুকু রাখার দরকার হচ্ছে। সম্পদ সমান দায় যোগ মালিকানা, যে জিনিসটা একদম এরকম না, অনেকটা মডিফাই করে ওখানে ব্যবহার হয়েছে। সেখানে জাস্ট আমরা কয়েকটা লেনদেন যদি দেখি যে 5 লাখ টাকার মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো, একটি কি ধরনের ঘটনা ঘটছে? যে ব্যবসা একদিকে হচ্ছে টাকা বাড়ছে, আরেকদিকে হচ্ছে মালিকের নিকট দায় বাড়ছে। তো সেটা আমরা যখন জাবেদা দিই, তখন আমরা বলতেছি যে নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যে নগদ সম্পদ বাড়ছে, মূলধন হচ্ছে কমছে। তো পরে যখন আমরা দেখলাম নগদের 15,000 টাকার পণ্য ক্রয়, এটা আমরা কিরকম করে জার্নালাইজ করতে পারি? যে নগদ যখন পণ্য ক্রয় করছে, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, মানে ক্রয় বাড়ছে, নগদ টাকা চলে গেছে। 3 নম্বরে বলছে একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। তো পাওনাদারকে যদি 10,000 টাকা পরিশোধ করি, তাহলে কি হচ্ছে? পাওনাদার হচ্ছে আমার দায়, দায় কমে গেছে, তাই পাওনাদার হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, আমার সম্পদও কমে গেছে। তো আমরা পরে যখন সমীকরণটা আর বর্ধিত দেখবো যে কোনটা বাড়লে কোনটা কমলে কি হয়, তখন হচ্ছে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তো এখানে জাস্ট হচ্ছে আমরা প্রতিটা ঘটনায় দেখা যায় মানে একটা ইম্প্যাক্ট ফেলছে। যেমন 4 নাম্বার, 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ। তাহলে ফরমাইশ দেওয়ার মানে হচ্ছে কি? এখনো কোনো লেনদেন হয় নাই। তার মানে এটা আমাদের ব্যাখ্যাতে বলবে যে এটা এখনো লেনদেন হয় নাই। যেহেতু হচ্ছে আমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ হচ্ছে রেওয়া মিল, তো রেওয়া মিলটা বোঝার জন্য হচ্ছে আমাদের জাবেদা, খতিয়ান প্লাস লেনদেন কি, এটা বোঝা হচ্ছে দরকার। তার জন্য হচ্ছে আমরা এই পার্টটা রাখছি। তারপর 6 নম্বরে বলছে যে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ম্যানেজার বিনিয়োগ করলো। তো এখানে কিন্তু তাকে এখনো বেতন দেওয়া হয়নি, তার জন্য হচ্ছে এটা লেনদেন হয় না। তো এখানে দেখা যায় প্রতিটা লেনদেনকে ব্যাখ্যা দিচ্ছে যে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন না। এটা তা আমরা অলরেডি বলে ফেলছি মোটামুটি। এখন দেখেন হিসাব সমীকরণ যেটা আমরা বলছি, এটাকে আরেকটু মানে বড় করে লেখা হচ্ছে। নিচে আমরা এক্সপান্ড দেখবো যে এ সমান এল প্লাস ও ই, লাইবিলিটিস ইকুইটি। এখন আমাকে বুঝতে হচ্ছে যে সম্পদ কি। সম্পদে দেখেন এখানে বলছে যে আহ ব্যবসায় মালিকানাধীন আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা। সহজ কথা হচ্ছে ব্যবসা যে টাকাটা আর্ন করতেছে যার সাহায্যে, সেটাকে মূলত সম্পদ আমাদের ভাষা বলা হয়। যে সম্পদ দিয়ে ব্যবসার আর্নিং এ কোনো প্রভাব হয় না, সেটাকে আসলে আমরা অনেক সময় সরাসরি প্রত্যক্ষ সম্পদ হিসাবে বিবেচনা করতে পারি না।
তো দায় সম্পর্কে আমরা বলছি যে ব্যবসা তৃতীয় পক্ষের নিকট দায়, মালিকানা সত্ত্ব নিয়ে আমরা বলছি যে মালিকের কাছে দায়। তো এটাই কিন্তু আরেকটু এক্সপান্ড করা যায়। সেটা হচ্ছে মালিকের মালিকানা সত্ত্বকে ৪টা ভাগে আমরা ভাগ করি, সে ৪টা উপাদান থাকে। এক হচ্ছে মালিকের বিনিয়োগ, ২ হচ্ছে আয়, ৩ হচ্ছে উত্তোলন, তারপর হচ্ছে ব্যয়। এই ৪টা জিনিস যদি আমরা নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের হিসাব সমীকরণটা আরেকটু বড় হয়ে যাবে। যেমন এ সমান এল প্লাস এটার সাথে সি মানে ক্যাপিটাল যদি হয় তাহলে এটা যোগ হচ্ছে, আর হচ্ছে রেভিনিউ, রেভিনিউ যদি হয় সেটাও যোগ হচ্ছে। যদি মালিকের নিয়ে মানে কোনো এক্সপেন্স হয় তাহলে সেটা বিয়োগ হচ্ছে, আর যদি ডি মানে ড্রয়িং হয় উত্তোলন হয় তাহলে সেটা বিয়োগ হচ্ছে। তো এটা বড় মানে একদম বড় করে সমীকরণটা বললে যে দায় যুগ মূলধন যুগ রেভিনিউ মাইনাস খরচ মাইনাস হচ্ছে উত্তোলন, এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণের হিসাব বড় সমীকরণটা। এর মাধ্যমেই সবগুলো লেনদেন এর উপর একটা প্রভাব বিস্তার করবে। তো এখানে যদি আমরা পরিবর্তন করে দেখি, এখানে বলছে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। কেন বাড়বে? কারণ আমরা সম্পদ সমান যদি দায় আর মালিকানা সত্ত্ব হয় তাহলে সেক্ষেত্রে যদি কোনো সম্পদ বাড়ে তাহলে হিসাব সমীকরণের ডান পাশে গিয়ে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। তো আমরা যদি এখানে আরেকটু এক্সেল একটু দেখানোর চেষ্টা করি, এখন ধর এটাকে আমরা এ দিলাম, এটাকে হচ্ছে এল দিলাম, আর এটা আমরা প্লাস দিলাম, এখানে গিয়ে আমি দিলাম আচ্ছা এটা এখানে হচ্ছে আমার ক্যাপিটাল দিলাম। তো ধরেন আমার যদি সম্পদ বাড়লো এখানে ১০০ টাকা, তাহলে যেহেতু আমার এটা সমান যদি আমি চিন্তা করি যে এই পাশেও কিন্তু আমার বাড়তে হবে, হয় এটা বাড়বে না হয় এটা বাড়বে, যে কোনো একটা বাড়বে। যদি ক্যাপিটাল বাড়ে বাড়লো অথবা লাইবিলিটি বাড়লে বাড়লো, মানে দুইটা বাড়বে। এখন ধরেন এসেটি পাশ থেকে কমে গেছে, তারপর দেখা যদি আমরা এখানে অ্যাসেটও কমে যাই তো ওই পাশেও কিন্তু কমে যেতে হবে, মানে হিসাব সমীকরণটা সমান থাকতে হবে। তাই বলছে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মানে জাস্ট এটা ইম্প্যাক্টটা যদি আমরা এখানে দেখি, নগদ হচ্ছে ৫,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, সেটা যাবে দেখেছিল মানে আমরা দুইটা পক্ষ যেহেতু ডেবিট আর ক্রেডিট এই জিনিসটা লাগে, তো সেক্ষেত্রে দুইটা পক্ষ আমার কি ছিল, নগদ আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। যেহেতু ব্যবসা শুরু করছে এটা ক্যাপিটাল, তো সেক্ষেত্রে দেখেন নগদের টাকাটা ৫,০০০ টাকা বাড়ছে আর ওই পাশে গিয়ে মালিকের টাকাটাও বাড়ছে, তার মানে সম্পদও বাড়ছে আর মালিকানা সত্ত্ব মানে মূলধনের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পাইছে। পরে ধরুন ধারে ৫,০০০ টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো, তো সেটা কি যন্ত্রপাতি হচ্ছে সম্পদ, যন্ত্রপাতি বাড়ছে আবার দেখা যায় দায়ও বাড়ছে, যেহেতু ধারে যন্ত্রপাতি ক্রয় করছে মানে পাওনাদারের সংখ্যা বাড়ছে। পাওনাদার কি এখন আমরা পরিশোধ করলাম ৩,০০০ টাকা, পরিশোধ করলে কি হইলো পাওনাদারের সংখ্যাটা আমার কমে গেছে। তো পাওনাদার কমে গেছে আর হচ্ছে আমার সম্পদও কমে গেছে। এই যে পাওনাদার কমে গেছে আমি মাইনাস করে দিয়েছি আর সম্পদ কমে গেছে আমি মাইনাস করে দিয়েছি, তাহলে দুই পক্ষ কিন্তু সমান হয়ে গেল। যে নগদে বেতন পরিশোধ, বেতন পরিশোধ করলে কি হয়েছে, খরচ বাড়ছে, খরচ বাড়লে কি হয়, বিয়োগ হয়। আর এই পাশে কি হচ্ছে, নগদও কমে গেছে যেহেতু আমরা টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তাহলে দেখা যায় এটাও আমাদের কি হলো, দুই পাশে দুইটা মাইনাস হয়ে গিয়ে সমান হয়ে গেছে। নগদে আসবাবপত্র কিনলো, তো নগদে আসবাবপত্র কিনলে কি হয়েছে, একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে, আসবাবপত্র বাড়ছে নগদ কমছে। তাই আসবাবপত্রটাকে আমরা কি করছি, প্লাস ছিল, যেহেতু এটা বাড়ছে প্লাস হয়ে গেছে, আর নগদ যেহেতু আমার চলে গেছে এটা মাইনাস হয়ে গেছে। তাই হিসাব সমীকরণের যদি এক পাশে মানে প্রভাব বিস্তার করে, মানে এক পাশে যদি কোনো পরিবর্তন আসে তাহলে একটা প্লাস একটা মাইনাস হবে, যাতে এই মানে দুই পক্ষটা মিল থাকে। মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ঋণ পরিশোধ, তো ব্যবসায়ী ঋণ যদি মালিক পরিশোধ করে তাহলে কি হইলো, একদিকে দায় কমলো আর একদিকে হচ্ছে কি, তার দেখা যায় মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে তার মানে তার উত্তোলনের পরিমাণটাও বাড়লো। তো একটা কমছে আরেকটা বাড়ছে। বাকিতে পণ্য ক্রয় করছে, সেটাও দেখা যায় পাওনাদারের সংখ্যা বাড়ছে আবার খরচও বেড়ে গেছে, পাওনাদারের সংখ্যা বাড়ছে খরচ পরিমাণ মানে মালিকানা সত্ত্বের পরিমাণটা কমে গেছে যেহেতু খরচ বাড়ছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে হিসাবের আহ মানে আমাদের লেনদেনটা কিরকম হয়, লেনদেনের প্রভাবটা কি হয় সেটা। তো এটা থেকে আমরা যখন
আর একটু ডিটেলস জানবো হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। কারণ কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয়, এখানে যখন আমাদের বলা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি মানে হচ্ছে ডেবিট আর ক্রেডিট। তো ডেবিট মানে হচ্ছে সুবিধা গ্রহণ করে, আর ক্রেডিট মানে সুবিধা দাতা। তো এখানে আমরা একটা হিসাব চক্র দেখতেছি যে অ্যাকাউন্টিংটা কিরকম করে কাজ করে। প্রথমে দেখা যায় লেনদেন শনাক্তকরণ হয়, মানে লেনদেন কি না এটা আমাদের দেখতে হয়। তারপর লেনদেনকে বিশ্লেষণ করতে হয়। তারপর জাবেদা দিতে হয়, খতিয়ান রেওয়ামিল সমন্বয়, কার্যপত্র, আর্থিক বিবরণী। আপনি দেখেন আমরা যে দুইটা জায়গায় ফোকাস করার কথা, পরীক্ষার প্রশ্ন আসে 8 এবং 5, কিন্তু এর মাঝখানে একটা 8, 5-এর আগে কিন্তু 1, 2, 3, 4 এই জিনিসগুলো রয়ে গেছে, তারপর কিন্তু 4 আসছে। এরপর আরো দুইটা সমন্বয় দাখিলা, কার্যপত্র প্রস্তুত, এই দুইটা পরে হচ্ছে কি আর্থিক অবস্থা বিবরণী, তারপর সম্পূর্ণ দাখিলা, হিসাব পরবর্তী রেওয়ামিল। এই 10টা চক্র হচ্ছে হিসাব চক্রটা, মানে ঘুরতে থাকে, একটা এন্ডিং এ চলে যায়। তো দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা অনেক আগে আছে, সেটা আমরা এখন বলবো না, প্রয়োজন না। সেটা হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো কোনটা ডেবিট হয় বা কোনটা ক্রেডিট হয়, এই অংশটা। যে সম্পদ আমরা হিসাব সমীকরণে যে উপাদানগুলো দেখছি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই জিনিসগুলো কোনটা বাড়লে ডেবিট কোনটা কমলে ক্রেডিট, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। যে সম্পদ যদি বাড়ে তাহলে কিন্তু আমার জন্য ডেবিট হচ্ছে, আর সম্পদ যদি কমে যায় তাহলে সেটা ক্রেডিট হয়ে গেছে। আর দায় ক্ষেত্রে কি উল্টা, দায় যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়, আর দায় যদি কমে তারপর হচ্ছে ডেবিট হয়। মালিকানা সত্ত্ব সেটা হচ্ছে বৃদ্ধি হলে তখন ক্রেডিট হয়ে যায়, হ্রাস হলে ডেবিট হয়। রেভিনিউর ক্ষেত্রে রেভিনিউ যখন বাড়ে ক্রেডিট হয়, আর কমলে ডেবিট হয়। খরচের ক্ষেত্রে খরচ যখন বাড়ে ডেবিট হয়, আর কমলে ক্রেডিট হয়। তো দেখা যায় এই 5টা যে আমাদের কাছে নিয়ম আছে, কোনটা বাড়লে কি কমলে কি, এই জিনিসটা মানে যারা নতুন তাদেরও কিন্তু বুঝতে হবে যে বাড়লে কি কমলে কি, যাতে হচ্ছে আমরা জিনিসটা মানে পরবর্তীতে লেনদেন গুলোকে আমরা ধরতে পারি। যেমন আমি এই জিনিসগুলো একটু বলি, এখানে যে জানাগুলো আছে, মানে লেনদেন গুলো। জনাব হাসান নগদে 50,000 টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলেন। তাহলে উনি কি করলেন, এক হচ্ছে নগদান হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে কি হইলো, সম্পদ বাড়ছে এ কারণে ডেবিট, কারণ আমাকে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিচ্ছে যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। প্রতিষ্ঠানের নগদ অর্থ সম্পদ বৃদ্ধি পাওয়ায় নগদ হিসাব ডেবিট হয়েছে। অন্যদিকে মালিক প্রতিষ্ঠানে অর্থ আনয়ন করায় মালিকানা সত্ত্ব বেড়েছে, তাই মূলধন ক্রেডিট হয়েছে। সিমিলারলি আমরা দ্বিতীয়টা যাই, যে আসবাবপত্র হিসাব ডেবিট যখন বলছি, নগদান হিসাব ক্রেডিট, তখন আমার কি হচ্ছে, আসবাবপত্র বাড়ছে এটার কারণে ডেবিট হয়েছে, আরেকটা সম্পদ নগদান কমে গেছে এই কারণে ক্রেডিট হয়ে গেছে। তারপর বেতন, তো বেতন যখন বাড়ছে যেহেতু খরচ, আমরা বলছি খরচ যখন বাড়ে তখন সে ডেবিট হয়ে যায়। আর খরচ যখন এটা যখন যেভাবে দেওয়া হয়, খরচটা আমরা দিছি নগদে, তাহলে সম্পদ কমে গেছে, সম্পদ কমে যাওয়ার কারণে এটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। 4 নম্বরে ক্রয় যেহেতু আমার বাড়ছে, ক্রয় মানে কি খরচ, খরচ বাড়ছে ডেবিট, এই টাকাটা কিভাবে পরিশোধ করছে, সেটা হচ্ছে নগদে পরিশোধ করছে, তাই এটা হচ্ছে ক্রেডিট হয়ে গেছে। তো ব্যাংক হিসাবের ক্ষেত্রে আমরা ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কেন, আমরা যে 5 নম্বর জার্নালটা জাবেদার দেখি, ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। তো ব্যাংকে যেহেতু জমা দিছে তাহলে কি হইলো, ব্যাংক হিসাব বাড়ছে। কারণ আপনি সিম্পলি চিন্তা করেন, আমার কাছে যদি 25,000 টাকা ক্যাশ থাকে, আর আমি যদি এই টাকাটা জমা দিতে চাই, তখন আমার কাছ থেকে কিন্তু আর ক্যাশ থাকলো না, ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে। তাই দেখা যায় ব্যাংক হিসাব ডেবিট হয়ে গেছে, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট হয়ে গেছে, কারণ আমার কাছে এখন আর ক্যাশ নাই, টাকাটা ব্যাংকে আছে। পণ্য বিক্রি করা হলে 18,000 টাকা, এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে একটা আয়। তো আয়ের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে নগদান হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট। কারণ আয় যখন বাড়ে তখন সে ক্রেডিট হয়ে যায়, আর সম্পদ যখন বাড়ে তখন হচ্ছে ডেবিট হয়, নগদান হচ্ছে একটা সম্পদ। বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো, তো বিজ্ঞাপন একটা খরচ, খরচ যদি বাড়ে ডেবিট, আর চেক প্রদান করলে আমরা ধরে নিলাম চেকটা হচ্ছে ব্যাংকের থেকে টাকা চলে যাবে, তাই ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। তারপর হচ্ছে ব্যাংকে কমিশন পাওয়া গেল, কমিশন পেলে কি হয়, নগদান হিসাব ডেবিট, আর কমিশন যেহেতু আয় সেটাকে কমিশন আয় হিসাবকে আমরা ক্রেডিট হিসাবে ধরতে পারি। তো এরকম করে হচ্ছে আমাদের প্রতিটা লেনদেনকে যে 5টা উপাদান আছে, এই মানে উপাদান অথবা সমীকরণ যাই বলি, এর মধ্যে নিয়ে আমাকে বিশ্লেষণ করতে হবে যেটা লেনদেন হচ্ছে কিনা, অথবা লেনদেনের প্রভাবটা কি। এখন এইটুকু যারা হচ্ছে নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য
তাদেরকে বলবো যারা আছেন মানে প্রশ্ন করেন, আর যারা হচ্ছে অ্যাকাউন্টিং আপনারা তো মোটামুটি এটা কোনো ব্যাপারই না, পারার কথা। জাস্ট আমরা যেটুকু বুঝাইলাম এখান থেকে আপনাদের প্রশ্ন থাকলে বলেন, আমি ডিসকাশন করে তারপর সামনে আগাবো। কার কোনো প্রশ্ন আছে না, আপনারা মোটামুটি বুঝতে পারছেন? ওকে, ধরলাম আপনারা বুঝতে পারছেন। আমরা এখানে এতটা ভাষা ভাষা যাচ্ছি কারণ আমাদের মূল জায়গাতে আমরা বেশি ফোকাস করব, যেটা আমার পরীক্ষা আসার মতো। আমরা এখন হচ্ছে জাবেদা একটু দেখবো, অলরেডি আমরা জাবেদা নিয়ে কথা বলছি, তারপর আমরা একটু কয়েকটা উদাহরণ দেখে তারপর সামনে যাব, যাতে হচ্ছে আমাদের আরেকটু বুঝতে সহজ হয়ে যায়। এই হচ্ছে আমাদের জাবেদা। তো জাবেদার কিন্তু বেশ কিছু প্রকার আছে, যে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। এই বিশেষ জাবেদার মধ্যে ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ ফেরত, এই সব ধরনের জাবেদা অন্তর্ভুক্ত হয়। আর প্রকৃত জাবেদার মধ্যে সংশোধনী জাবেদা, তো এগুলো কত প্রকার কি এগুলো আপনার পড়ার দরকার নাই, যেহেতু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। তো আমরা যে জিনিসটা করব, জাস্ট একটা উদাহরণ দিয়ে আমরা কিছু লেনদেন নিয়ে হচ্ছে কথা বলবো, যে কোনটার জাবেদা কি। এইবার ধরেন আমরা একটা উদাহরণ নিয়ে বললাম যে মার্চের 1 তারিখে পণ্য ক্রয় হচ্ছে 9,000 টাকা। তো পণ্য ক্রয় করছে, এটা হচ্ছে একটা খরচ। এই খরচটা মানে পণ্য ক্রয় করছে এত টাকা, এটা নগদে করছে নাকি বাকিতে করছে ক্লিয়ারলি বলে নাই। স্বাভাবিকভাবে যদি নগদে হইতো তাহলে সেটা বলতো। তো পণ্য ক্রয় করলে আমরা জানি ক্রয় হচ্ছে একটা খরচ, এটাকে আমরা ডেবিট করলাম। এখন ক্রেডিট করব কাকে? সেটা হচ্ছে পাওনাদার হিসাবকে আমরা ক্রেডিট করব। এখানে কিন্তু নগদে পণ্য ক্রয় করা হলে নগদে কিন্তু এটা উল্লেখ করা হয় না যে পণ্য ক্রয় এত টাকা। স্পেশালি যখন আমরা ব্যক্তিগতভাবে লেনদেনগুলো দেখি, এটা ওয়েল ডিফাইন থাকতে হয়, যে আসলে পুরো জিনিসটা জানতে হয় যে পণ্য ক্রয় আমরা এই জিনিসটা ধরলাম নগদ হয়েছে, তাহলে আমার খরচ বাড়ছে, আরেকদিকে হচ্ছে নগদ টাকা হচ্ছে চলে গেছে। আর যদি ধারে ধরি সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট হয়ে যাচ্ছে। আসবাবপত্র ক্রয় হচ্ছে 12,000 টাকা। তো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হচ্ছে একটা সম্পদ। আসবাবপত্র কিন্তু আবার ক্রয় না, মানে ক্রয় বলতে হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় করা বোঝায়, মানে ব্যবসা যেটা দিয়ে প্রোডাকশন করে সেটাকে ক্রয় বলে। আর আসবাবপত্র ক্রয় মানে হচ্ছে সম্পদ কিনছে। এই সম্পদ কিনলে এখানে আসবাবপত্র যেহেতু ডেবিট, এটার এগেনস্ট আমাকে একটা টাকা দিতে হচ্ছে, নগদান হিসাবকে আমরা ক্রেডিট করলাম সমান পরিমাণ টাকা দিয়ে। তারপরে বাহারের নিকট বিক্রয় হচ্ছে 15,000 টাকা। তো বাহারের নিকট যেহেতু বিক্রয় আছে 15,000 টাকা, তাহলে বিক্রয় তো আমরা জানি হচ্ছে আয়। আয় বাড়লে কি? আয় বাড়লে হচ্ছে ক্রেডিট, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর ডেবিট, তাহলে কি হবে? বাহার নাম আমরা ব্যবহার করব না, আমরা দেনাদার বা এখন সর্বশেষ লেটেস্ট হিসাবে হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ব্যবহার করতে পারি। আর ব্র্যাকেটে আমরা বাহার বা ওই নামটা আমরা রাখতে পারি। তারপর হচ্ছে ব্যাংকে জমা দান এত টাকা। তো ব্যাংকে জমা দিলে কি হচ্ছে? ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট হচ্ছে। তারপর হচ্ছে বাকিতে পণ্য ক্রয়, এখানে বলে দিচ্ছে যে আমরা জানি ক্রয় যেহেতু হয়েছে এটা একটা খরচ, খরচ বাড়ছে তাই ডেবিট। আর যেহেতু বাকিতে করছে তার মানে হচ্ছে দায়, দায় বাড়ছে। দায় বাড়লে কি হইলো? দায়ও ক্রেডিট হয়ে গেছে। কুড়ি সঞ্চিতি ধার্য করা হলো এত টাকা। কুড়ি সঞ্চিতি ধার্য করা হয় সেটা আমরা এখানে দেখেন কুড়ি সঞ্চিতিকে ক্রেডিট করছে, এটা আমরা দুই ভাবে দেখাইতে পারি। যে একটা হচ্ছে সঞ্চিতি হিসাব তৈরি করে, যে আমরা কুড়ি হিসাব ডেবিট, কুড়ি সঞ্চিতি ক্রেডিট। আরেকটা হচ্ছে সরাসরি বাদ দিয়ে দিলে, যে কুড়ি হিসাব ডেবিট, প্রাপ্য অথবা দেনাদার হিসাব ক্রেডিট। এটা কেন? কারণ কুড়ি হচ্ছে একটা খরচ, এর এগেন্সে যদি আমরা কোনো সঞ্চিতি করি প্রায় সব ধরনের সঞ্চিত হচ্ছে দায় হিসাবে ট্রিটমেন্ট হয়। কুড়ি হিসাবে অবলোপন করা হলো 1,000 টাকা। তো কুড়ি হিসাবে যদি অবলোপন করে তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? যে আমরা যদি সরাসরি এখানে দেখাচ্ছি কুড়ি সঞ্চয় হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, যদি সরাসরি আমরা দেনাদারের মাধ্যমে ট্রিটমেন্ট করি তাহলে এটা দেখাইতে পারি। তো মনিহারি দ্রব্যাদি ক্রয়,
জি বলেন। আসসালামু আলাইকুম। এই কুরিন সঞ্চিতি, কুরিন তো জানলাম, কিন্তু এই যে সঞ্চিতি, সঞ্চিতিটা এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? কুড়িনের এগেনস্ট হচ্ছে একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে। মানে কুড়িন সঞ্চিতি মানে এটা যদি বুঝেন, সেটার মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা যেটা পাওয়া যাবে না, এটা আমরা আগে থেকে একটা পার্সেন্টেজ অ্যাজিউম করে নেওয়া। তো এটা থেকে আরেকটা ফান্ড ক্রিয়েট করে রাখা, যে আমরা প্রাথমিকভাবে ধরলাম যে 5% দেনাদারের কাছ থেকে টাকা পাবো না, ওটা লস হবে। তো এটার এগেনস্টে আমরা একটা ফান্ড রাখি, সঞ্চিতি প্রায় সব ধরনের ফান্ড ওইটাতে একদম আলাদা করে রাখা। এটা পরবর্তীতে যদি কোনো কারণে রিভার্স হয়, যে টাকা আমরা ধরছিলাম পাই নাই, মানে পাবো না কিন্তু পরবর্তীতে পাইছি, তখন এটাকে অ্যাডজাস্ট করা হয়। জাস্ট হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা রক্ষণশীল নীতি আছে, ওইটা বলছে যে সম্ভাব্য ক্ষতি যেগুলো হইতে পারে এগুলোকে হিসাবে নিয়ে আসার জন্য, মানে আর্থিক অবস্থা বিবরণীতে দেখানোর জন্য। আর সম্ভাব্য যদি লাভ হয় তাহলে সেটাকে না আনার জন্য বলছে। তো এই হিসাবে দেখা যায় এটা একটা সঞ্চিতি, মানে সম্ভাব্য ক্ষতি হইতে পারে তার জন্য এটা একটা ফান্ডে রাখা হয়। সেই ফান্ডের নাম হচ্ছে কুড়িল সঞ্চিতি, মানে তহবিল অথবা ফান্ড যেটাকে আমরা বলি। এটা অ্যাকচুয়ালি ব্যবসায় খরচ না। বুঝতে পারছি আর কি, মন্দরিন যেটা পাওয়ার সম্ভাবনা নাই, যাতে ব্যবসায়ের পরবর্তী সময়ে কোনো আঘাত না হয়, ব্যবসাটা যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, সেক্ষেত্রে এই ফান্ডটাকে সঞ্চিতি করে রাখা, ব্যবসাটা যাতে সচল থাকে, এরকম কিছু হুম। মনে হয় নাকি? এটার থেকে হচ্ছে এটা মূলত যে লাভ লোকসান হিসাবটা আমরা তৈরি করি, এই লাভ লোকসান হিসাবটা যাতে সলিড, মানে মানে ঠিকঠাক হয়। ধরেন এখানে 5% খরচকে আমি বিবেচনায় নিলাম না, তার মানে আমার 5% লাভ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখলাম এই 5% ক্ষতি আমার হয়ে গেছে। তাহলে আমি যে লাভটা ওই বছরে দেখাইছি সেটা তো অ্যাকচুয়াল হইলো না। এই কারণে এই জিনিসগুলোকে বিবেচনায় নেওয়া হয়। জি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, এই যে কুরিন সঞ্চিতি, এটা যদি আমি লাভ লোকসান হিসাবে ইতে ওই যে ডেবিট পাশে অনাদায়ী দেনা থেকে বা কুরিন থেকে বাদ না দিয়ে আমি যদি এটা ক্রেডিট পাশে দেখাই দিই, তাহলে কি কারেক্ট হবে? মানে ক্রেডিট কার্ডে কোথায় দেখা যায়? না, এটা ওই যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টসে ওই যে আমরা করি না, বা এই যে কুড়ি কুড়িন যোগ ওই যে সমন্বয়ে যদি কোনো ওই যে দেনাদারের উপর কুড়িন ধরতে বললে ওই কুড়িন যোগ করি, আর রেও মিলে যে কুড়িন সঞ্চয়ী থাকে এটা বিয়োগ করে দেই ওখান থেকে। তো এটা আমি যদি ওইখান থেকে বিয়োগ না করি ক্রেডিট পাশে দেখাই দিই, তাহলে কি কারেক্ট হবে না? না, এটা বর্তমানে নাই, এটা আরো আগে ছিল। আমরা যখন 9-10 এর দিকে পড়তাম তখন হচ্ছে এই জিনিসটা ছিল, যে লাভ লোকসান হিসাবে ডেবিট ক্রেডিট পাস থাকতো, কিছু ক্রেডিট পাস দিতাম যে আইগুলো, আর ডেবিট পাসে দিতাম। কিন্তু পরবর্তীতে আইফারস অনুসারে মানে এগুলো চেঞ্জ আসার পর পুরোটা হচ্ছে ভার্টিক্যাল হয়ে গেছে, মানে সমান্তরাল। প্রথমে আয় দেখাতে হচ্ছে, আয় থেকে খরচগুলো বাদ দিতে হচ্ছে। তো সেই হিসাবে তো আপনি ওই ফর্মেটই এখন নাই, তাহলে ক্রেডিট পাসে দেখানোর সুযোগ নাই, আপনি বাদ দিয়ে দেখাতে হবে। আর আরেকটা প্রশ্ন হলো ভাই, কুড়িন হিসাবে কুড়িন অবলম্বন মানে কি ভাই? কুড়িন এখন প্রথমে হচ্ছে এটা একটু ফাইনালাইজ করে ফেলা, মানে কুড়িন, অবলোপন, কুড়িন, দাহ্য এগুলো একই ধরনের শব্দ, জাস্ট হচ্ছে কুড়িন হিসাবে কনসিডার করা হইলো। না, কুরিন অবলোপনটা তো মনে হয় এরকম যে, যে জিনিসটা আপনার খাতায় কুরিনের হিসাবটা রয়ে গেছে, ওটা আপনার খাতা থেকে মুছে দেওয়া, নাকি? না, এগুলো হচ্ছে বুঝার জন্য হচ্ছে ইংলিশ টার্মটা দরকার, যেহেতু আমরা অ্যাকাউন্টে ইংলিশ ভাষা শিখি। ওখানে কিন্তু টার্ম একটাই, ব্যাড ডেট। ওখানে কিন্তু হুম। বাংলা এটার 20টা টার্ম আছে, কিন্তু সবগুলো ইংলিশ হচ্ছে একটা। সেই হিসাবে হচ্ছে আমরা সবগুলোকে কুড়িন হিসাবে, ব্যাড ডেট হিসাবে কাউন্ট করবো। কারণ ওখানে দুইটা শব্দ আছে, ব্যাড ডেট আর একটা হচ্ছে ব্যাড ডেট অ্যালাউন্স। তো এরকম দুইটা টার্মই ব্যবহার করে, ওখানে কিন্তু অসংখ্য ধরনের বাংলার মতো ব্যবহার হয় না। তাহলে ব্যাড ডেট আর ব্যাড ডেট অ্যালাউন্স, অ্যালাউন্সটা কোনটা? সঞ্চিতি, কুড়িন ও আচ্ছা, সঞ্চিতি। বুঝতে পারছি। এই কারণে আপনি ইংলিশের সাথে মিলায় হচ্ছে, কারণ অ্যাকাউন্টিং এর জন্মই হয়েছে তাদের হাত দিয়ে, তো ওদের ভাষাতে হচ্ছে বোঝাটা। বাংলা আমার কাছেও দেখবেন সমস্যা হয়ে যাচ্ছে, বা আমি অনেক সময় ভুলে যাচ্ছি, কারণ আমি ইংলিশটাতে অভ্যস্ত। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? মানে যারা নতুন তাদেরও টেনশন করার মতো কিছুই নাই, যতটুকু বেসিক পারেন নিবেন। কিন্তু আপনারা ফোকাস করবেন হচ্ছে রেওয়া মিলে আর আর্থিক অবস্থা বিবরণী, সেটা তো আমরা ক্লাস আছেই। আজকে জাস্ট একটু মাথার মধ্যে নেন যে ওই যে জিনিসগুলো কিভাবে যাচ্ছে, কিভাবে রেওয়া মিলে যাবে, আর কিভাবে আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। কারণ এখন ডিসকাশনে কিন্তু আমরা
এই যত লেনদেন বা যত ধরনের প্রসেস আছে সবগুলার কিন্তু পারপাস একটাই, আর্থিক অবস্থা বিবরণী। অ্যাকাউন্টিং এর পুরো ট্রিটমেন্টটাই করা হয় হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো আছে এইগুলো প্রিপারেশনের জন্য এই লেজার, জার্নাল, ট্রানজেকশন, ট্রায়াল ব্যালেন্স যা আছে সব কিছু কিন্তু ওই পারপাসেই করা। তার মানে আমরা যখনই কোনো লেনদেন বা যাকেই অ্যানালাইসিস করি আমার মাথায় রাখতে হবে যে আর্থিক অবস্থা বিবরণে ইমপ্যাক্টটা কি পড়ে, সেটাতে নিয়ে একটা চিন্তা করা, যেটা কোন পাশে যাচ্ছে, কিরকম ট্রিটমেন্ট হচ্ছে। আরেকটা জাবেদা নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। তো জনতা ব্যাংকে যদি আমরা হিসাব খুলি তাহলে সেটা কি হইলো, যে ব্যাংকে হচ্ছে ব্যাংক হিসাব বাড়ছে আর নগদ টাকা কমছে। কারণ আপনি নন ব্যাকগ্রাউন্ড হন যাই হোক না কেন, আপনি যে 5টা সমীকরণের উপাদানগুলো আমরা বললাম সেটা 2টা জিনিস আছে, একটা বাড়লে অথবা কমলে। তো আপনি যদি ওই জিনিসটা মাথার মধ্যে নিতে পারেন যে বাড়লে কি কমলে কি, কোনটা বাড়লে ডেবিট কোনটা কমলে ডেবিট, এই জিনিসটা নিলে তখন হচ্ছে আপনাকে বের করতে হবে যে আমার কাছে যে লেনদেনটা হয়েছে এই লেনদেনটার 2টা পক্ষ কি। কারণ প্রতিটা লেনদেনের 2টা পক্ষ থাকবেই, এবং এই 2টা পক্ষ আমরা যে হিসাব সমীকরণের 5টা উপাদান বলছি এর মধ্যেই যাবে, এর বাইরে কোনো পক্ষ হওয়া অসম্ভব। তো সেই হিসেবে আমরা এখানে যখন ব্যাংকে হিসাব খুলছি, তো আমার স্বাভাবিকভাবে হয় যে ব্যাংকে আমি যে 20,000 টাকা খুলছি মানে কি 20,000 টাকা দিলাম ব্যাংকে। তো ব্যাংকে যেহেতু আমার দিছি তা আমি বললাম ব্যাংক ব্যালেন্স আমার ডেবিট হয়েছে, তো ক্রেডিটটা কি হয়েছে টাকা, সেটা হয়তো আমি যদি লোন থেকে নিয়ে টাকাটা ব্যাংকে জমা রাখি তাহলে আমি কি করলাম যে ব্যাংক বাড়ছে, একদম বাড়ছে, কিন্তু আমার কমছে কি বা দায় বাড়ছে কিনা। এখন যদি বলি লোন করে আমি টাকা নিলাম, তো লোনের টাকা আমার অ্যাকাউন্টে নিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাংক হিসাব বাড়ছে আর ক্রেডিট কিন্তু লাইবিলিটি বাড়ছে, মানে আমার দায় বাড়ছে। তাহলে দুই পক্ষে বাড়লে মানে হিসাব সমীকরণের দুই পক্ষে হচ্ছে যদি ঘটনা ঘটে তাহলে দুই পক্ষে সেম ঘটনা ঘটবে, হয় দুই পক্ষে বাড়বে না হয় দুই পক্ষে কমবে। আর এক পক্ষে যদি প্রভাব পড়ে মানে কোনো ট্রানজেকশন যদি ওয়ান সাইড ইফেক্ট হয় তো সেক্ষেত্রে দেখা যায় একটা বাড়বে আর একটা হচ্ছে কমবে। তো এভাবে হচ্ছে আপনাদের জাস্ট লেনদেনটাকে আইডেন্টিফাই করে জার্নাল পর্যন্ত যাওয়া। ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় 22,000 টাকা। তো ব্যবসায়ের জন্য যদি আমরা কম্পিউটার ক্রয় করি, তো আমি দেখলাম আমার সামনে আই হ্যাভ এন কম্পিউটার। তো আমার একটা কম্পিউটার যেহেতু আমার কাছে আসছে 22,000 টাকা, তাহলে আমার চলে গেছে কি, নগদ টাকা চাইতে পারে, ব্যাংক ব্যালেন্স চাইতে পারে, বাকিতে কিনতে পারি। তাহলে আমি এখানে ধরলাম যে নগদ টাকা গেল, নগদ ক্রেডিট হয়ে যাচ্ছে। বাকিতে কিনলে পাওনা ক্রেডিট হয়ে যাচ্ছে, ব্যাংক থেকে লোন নিয়ে কিনলে ব্যাংক লোন হিসাব ক্রেডিট হয়ে যাচ্ছে। তো এরকম করে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে। রুমি স্টোরেজের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি এত টাকা। তো দেখা যায় রুমি স্টোরের নিকট যে চেক প্রাপ্তি 10,000 টাকা, তা আমরা এটা কি বললাম, অনেকে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের একটা কনসেপ্ট অনেকটা চেঞ্জ আছে, যেহেতু হচ্ছে আইএফআরএস আইএএস এটা কন্টিনিউ চেঞ্জ হয়। তো এখানে আমরা যদি 9 নম্বর জাবেদাটা দেখি, ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ডেবিট ক্রেডিট, রুমির নিকট পণ্য বিক্রয় বাবদ চেক পাওয়া গেছে। তো আপনি যদি চিন্তা করেন যে আমরা যখনই ব্যাংক হিসাবকে ডেবিট করতেছি তখন কিন্তু আমার ব্যাংক ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে, বিক্রয় হিসাব ক্রেডিট, কিন্তু আমি এখনো চেকটাকে পাস করানোর জন্য দেই নাই। পাস করতে যদি ব্যাংকে না দেই, বা অনেক সময় ব্যাংকের যে চেকের মেয়াদ থাকে, আমি একটা চেক আজকে পাইলাম এটা আজকে আমার ব্যাংক হচ্ছে না, সেটা দেখে যে 2 মাস মেয়াদও থাকতে পারে, যে 2 মাস পরে গিয়ে এই চেকটা জমা দিবে। তো এরকম ঘটনা থাকতে পারে। তখন আমাদের কি হয়, যখন আমরা ব্যাংকের যে মিলকরণ করি, যেটাকে ব্যাংক ব্যালেন্স রিকনসিলেশন, তখন হচ্ছে এই ধরনের ইম্প্যাক্ট গুলো আমাদের কনসিডারেশন নিতে হয়, যে আমি যখন চেক গুলো পাইছি কোনটা কোন ডেটে পাইছি, কোন ডেটে এটা পাস হবে। কারণ আমাকে তো ওই ডেটে এটাকে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্ট করার পর দেখতে হবে যে এটা অনার হচ্ছে কিনা, যদি অনার হয় তখন না আমার ব্যাংকে টাকাটা আসবে। তার আগে কিন্তু আমার ব্যাংক বাড়ছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংক বাড়ে নাই, রিকনসিলেশন করতে গেলে দেখা যাবে এটাকে আমার সেপারেটলি কনসিডার করতে হবে। বাবু ট্রেডার্সের নিকট হচ্ছে 10% বার্তায় ক্রয়। তো এখানে ক্রয় বার্তা আর হচ্ছে বিক্রয় বার্তা, এটা নিয়ে আমরা যদি ইনপ্র্যাকটিক্যালি বলি, আপনি অ্যাকাউন্টিং থেকে বের হয়ে যান, বেরিয়ে যদি চিন্তা করেন যে আপনি আজকে ধরেন আমি একটা চানাচুর কিনলাম, চানাচুরের গায়ে লেখা হচ্ছে কত 100 টাকা, কিন্তু আমার কাছ থেকে লাগছে মানে সে কত দোকান নিয়ে লাগছে কত টাকা
95 টাকা, তাহলে 5 টাকা কি করলো, ছাড় দিল। তো এই যে 5 টাকা ছাড় দিল, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কারবারি বাট্টা, কারণ এই টাকাটা আসলেই কোনো ছাড় হয় নাই, কারণ জাস্ট গায়ে একটা মূল্য ছিল, সে আমার কাছে কমায় রাখছে। এটা যখন এই ধরনের ক্রয় এবং বিক্রয়ের সাথে বাটাটা সরাসরি জড়িত থাকে, তখন সেটাকে আমরা কারবারি বাট্টা বলি। এই বাট্টাটা সাধারণত ক্রয় এবং বিক্রয় হিসাবের মধ্যে আসেই নাই, কারণ আমি কিনছি কত দিয়ে, 95 টাকা দিয়ে কিনছি। তো 95 টাকা দিয়ে যদি আমি কিনে থাকি, তাহলে কি হইলো, আমার বাট্টার এখানে বিবেচনায় নেওয়ার দরকার নাই, কারণ শুরুতেই আমি 5% ডিসকাউন্টে আমি হচ্ছে কিনতে পারছি। তাই এখানে দেখেন ক্রয় হিসাব ডেবিট, পাওনা হিসাব ক্রেডিট, কত করলো, 5% বাকিতে, বাকিতে পণ্য ক্রয়, বাট্টাই বাকিতে পণ্য ক্রয়। তো বাট্টাই এটা বাদ দিয়ে কিন্তু আমাকে 90% যেটা আছে সেটাই কিন্তু আমাকে এখান থেকে কনসিডার করা হয়েছে। তো জাস্ট এটা আমরা অ্যাকাউন্টিং এ যারা আছি তাদের অনেক সময় ঝামেলা হয়ে যায় যে কারবারি বাট্টা আসলে এটার কোনো ইম্প্যাক্টই নাই রিয়েল সেন্সে, কারণ এই টাকাটা আসলে আমি লেন না, আমার কাছে পারচেজ হওয়ার সময় আমি এই টাকাটা দেইও না, দোকানির কাছেও এটা হিসাবের দরকার নাই, কারণ সে আমার কাছ থেকে 95 টাকা সেল করছে, সে লিখবে সেলস হিসাব পেয়ে 95। কিন্তু আমি যখন এটা নগদ বাট্টাতে হবে, নগদ বাট্টা মানে গায়ের মূল্য থেকে বাইরে এসে বলবে যে এটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে 100 টাকা, কিন্তু সে আমাকে করলো 90 টাকা বিক্রি করছে, তখন সেটা মূল্য ছাড় না, মানে গায়ের মূল্য থেকে কমাই দিছে এরকম না, সেটা আসলেই তার সেলস বেল ওই টাকা, এটা সে ডিডাক্ট করছে, নগদ বার্তা। তারপর হচ্ছে অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ। তো অগ্রিম যদি পরিশোধ করে কি হবে, অ্যাডভান্স হবে। অ্যাডভান্স মানে কি, আমার একটা সম্পদ, তো অগ্রিম অফিস ভাড়া হিসাব ডেবিট। আবার এই সম্পদটা আমার বাড়ছে, কিন্তু নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে, নগদের হিসাব ক্রেডিট হয়ে গেল। তারপর বাবু ট্রেডার্স এর নিকট পণ্য ফেরত পাঠানো হলো এত টাকা বার্তা বাদে। তো যখন পণ্য ফেরত পাঠায়, মানে ক্রয় এবং বিক্রয় বার্তা কখন আসে, যখন আমি পণ্য কিনছি তখন আমার ফেরত পাঠানোর প্রশ্ন আসে। আর যখন আমি ফেরত পাঠাবো তখন হচ্ছে আমার কি হবে, আমার ক্রয়ের পরিমাণটা কমে যাবে, পাওনাদারের পরিমাণটাও কমে যাবে। যে পাওনাদার যদি কমে যায়, পাওনাদার হিসাব ডেবিট, কারণ এটা দায় কমে গেছে। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তার মানে ক্রয়ের কন্ট্রা হচ্ছে ক্রয় ফেরত, আর বিক্রয় কন্ট্রা হচ্ছে বিক্রয় ফেরত, যেটা হচ্ছে তাদেরকে কমায় ফেলায়, তখন এটা উল্টা হয়ে যায়, রিভার্স হয়ে যায়। জনাব শৌকতের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ। তো দেখা যায় ওই ভদ্রলোকের পার্সোনাল খরচ 2000 টাকা ছিল, এটা ব্যবসা থেকে পরিশোধ করছে। তো ব্যবসা থেকে তো টাকা চলেই গেছে, নগদ হিসাব ক্রেডিট হয়ে গেছে, আর নগদ টাকা নাই, ক্রেডিট হয়ে গেল। এখন সে কি করলো, নগদ টাকা চলে গেছে, এখন ডেবিট করবে কাকে দিয়ে, ডেবিট হচ্ছে উত্তোলন দিয়ে। কেন, কারণ মালিক যখন ক্যাপিটাল ইনফ্লো করছিল আমার প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানে, তখন সে ক্যাপিটালকে ক্রেডিট করে লাইবিলিটিকে ইনক্রিজ করছিল। আর যখনই সে হচ্ছে উত্তোলন করে ফেলতেছে, মানে ড্রয়িং করতেছে, তখন কি হচ্ছে, তার লাইবিলিটির পরিমাণটা কমায় দিতে হবে, তাই উত্তোলন হিসাবকে আমরা ডেবিট করি। 30 নম্বরে আছে কর্মচারী রাইহানের বেতন অপরিশোধিত রয়েছে 3500 টাকা। তো বেতন হচ্ছে একটা খরচ, যেটা আমার দিয়ে দেওয়ার কথা, আমি দেই নাই। তো খরচটা তো আমার অবশ্যই ডেবিট, বেতন হিসাব ডেবিট। আমি যদি দিয়ে দিতাম তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হইতো, ব্যাংকে দিলে নগদ, নগদ হিসাব ক্রেডিট হইতো। কিন্তু এই ভদ্রলোকের বেতন আমি এখনো দেই নাই, তাহলে কি হচ্ছে, আমার বকেয়া বেতন হিসাব ক্রেডিট হচ্ছে, কারণ বকেয়া বেতন নামক একটা খরচ, মানে লাইবিলিটি আমার ক্রিয়েট হয়েছে। পরবর্তীতে যখন আমি এই বেতনটা পরিশোধ করে দিব, তখন বকেয়া বেতন হিসাবকে ডেবিট করব, আর ব্যাংকে হচ্ছে ক্রেডিট করব। কেন, কারণ ব্যাংকও কমছে, দায়ও কমে গেছে। এইবার বলেন যে আমাদের নিয়ে কোনো প্রশ্ন, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে, বুঝতেছেন আসলে এগুলো এতটাই আমার কাছে সিম্পল লাগতেছে যে মানে আমি পড়ায় ওই রকম মজা পাচ্ছি না, কারণ ডিফিকাল্ট জিনিস না পড়ালে আসলে ভালো লাগে না। এখন আপনার কাছে তো সিম্পল লাগতেছে, আর আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই এখন ভাবতেছি, আবার যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছে তার কাছেও কিন্তু অনেকে হয়তো বোরিং হয়ে যেতে পারে, তো ভাই এগুলো কি বলতেছে, এগুলো কখন পড়ে আসছে। এখন ঘটনা হইলো যে আমার কাছে যেমন এই যে আপনার কিছু কিছু ট্রাম চলে আসতেছে, যেমন কারবারি বার্তা, আবার আপনার নগদে বার্তা মনে হয় একটা এরকম আছে। তা আবার হলো ক্রয়ের কন্টা, বিক্রয় কন্টা, ক্রয় কন্টা,
এই জিনিসগুলো, এই ট্রাম গুলার সাথে তো ফুললি আমি নতুন, আমার কাছে এই জিনিসটা। আর একটা প্রশ্ন আছে আমার কাছে একদম অড লাগবে, তাহলে অনেক শুরু থেকেই আমরা শুনি বা দেখি, মানে যদি ইয়া না, যেমন আমরা একই অ্যামাউন্ট একবার একদিকে ডেবিট করছি, আরেকবার আরেকদিকে ক্রেডিট করছি। এই প্রশ্নটা তো আসলে করলে সবাই হাসবে, কিন্তু এটা আসলে কেন করা হয়, কি কারণে, এই প্রশ্নটা আমার ভিতরে প্রতি সময় মানে ইয়া হয় যে কেন এটা এরকম, আমরা অ্যাকাউন্টিং এ কেন একই কাজ করতেছি। একবার একটা ফিগার একদিকে বাড়তেছে, অন্য ক্রেডিট করতেছে, আরেকদিকে কমতেছে, ডেবিট করতেছি, কিন্তু এগুলোর উদ্দেশ্য গুলা কি, যদি এর প্রসঙ্গ না আর আমি তো আসলে এই ব্যাকগ্রাউন্ডেও না, এই জন্য আসলে আমার জন্য একটু কষ্ট হয়। আচ্ছা, এটা রিপ্লাইয়ের জন্য আমার বাকি যারা অ্যাকাউন্টিং এর ব্যাকগ্রাউন্ডে মানে কি বলে প্র্যাকটিসও আছেন, অ্যাকাউন্টিং এ জবও করতেছেন, ওনাদের থেকে কেউ একটা রিপ্লাই দেন এই লাস্টের প্রশ্নটা। লেনদেনের ব্যাপারটা বলি। আবার রিপিট হইতেছে আজকে। আচ্ছা, একজনে বললে রিপিট হবে না, যেমন কে বলতে চাচ্ছিলেন? সুমন ভাই, হ্যাঁ সুমন ভাই বলতে চাচ্ছিলেন, বলেন। ও, আমরা যখন ব্যাংকের থেকে একটা টাকা তুলি, আমরা ব্যাংকে তো মনে করি যে 1 লাখ টাকা আছে, কিন্তু আমি 10,000 টাকা উঠাইলাম, তখন ব্যাংক থেকে যে নগদ উত্তোলন, হ্যাঁ, ব্যাংক হিসাব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক আপনাকে ব্যাংক কি ক্রেডিট হইতেছে, মনে করেন 10,000 টাকা উঠাইলাম, 10,000 ব্যাংক কি হচ্ছে, আবার অটোমেটিক 10,000 টাকা আপনার নগদ আসতেছে হাতে। এই ব্যালেন্সটাই, এটাই হচ্ছে ইয়ে আসে, মানে 10,000 টাকার ব্যাংক ইয়ে হচ্ছে, ক্রেডিট হচ্ছে, কিন্তু উত্তোলন আপনার হাতে এই সমতা বিধান করতেছে। এটাই জাস্ট, এটাই। আমি আসলে গাড়িতে আছি, আমিও অনেকদিন হয়েছে এই এই কমার্সের ব্যাকগ্রাউন্ডটা অনেকদিন ছাড়ছি, অনেকদিন হয়েছে। এটাই স্যার আরো ভালো বুঝাইতে পারবেন। ওকে। আচ্ছা, দ্বিতীয়ত স্যার আমি ভাই কোশ্চেনটা কি ছিল ভাই? কোশ্চেনটা একটু যদি রিপিট করতেন। একজনে বলেন যারা হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে কাজই করেন, মানে প্র্যাকটিক্যাল কাজ করেন, এরকম একজন বলেন। ভাইয়া কোশ্চেনটা একটু রিপিট করবেন, কি কোশ্চেনটা ছিল? নজরুল ভাই আবার একটু লাস্ট কোয়েশনটা জাস্ট বলেন। আমার কোশ্চেনটা হলো যে, সবার আগে বলি আমি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের মানুষ না, এই জন্য আমার প্রশ্ন যে আমরা যখন এই অ্যাকাউন্টিং এর হিসাব নিকাশ গুলা করতেছি, যেমন আমি যখন ব্যাংকে টাকা জমা দিচ্ছি, তখন আমি ব্যাংক হিসাব ডেবিট বিবেচনা করছি, আবার যখন ওখান থেকে ইয়া করছি, আরেকটা ফান্ডের মধ্যে ঢুকতেছে, ওখানে আবার এটা ক্রেডিট হিসাব করতেছি। তা আমার প্রশ্ন হলো একই ফিগার, একই অ্যামাউন্ট, একবার এদিকে নিয়ে বলতেছি ডেবিট, আরেকবার এদিকে নিয়ে বলতেছি ক্রেডিট। আসলে এর উদ্দেশ্য কি, এবং কি এতে আমাদের কি, আমরা কি উপকার হচ্ছে, বা আমরা কি কোন জিনিসটা কোন উদ্দেশ্য করে আমরা এই কাজটা করতেছি? ওকে, উত্তর দেন এবার তো ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই এইখানে ভাই আমরা দুটোর কথা গিলা পদ্ধতিতে স্পষ্ট বলা আছে ভাই, ডেবিট ক্রেডিট নির্ধারণে যে আয় হলে ক্রেডিট, খরচ হলে ডেবিট, আবার সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। আবার আর একটা আছে যে সুবিধা দেয় সে হইলো ডেবিট, আর যে সুবিধা পায় সে ক্রেডিট। এখানে ব্যাংকে যখন আমরা টাকা জমা দিই তখন ব্যাংকের সম্পদ বাড়ে, তখন ব্যাংকের সম্পদ বাড়ে, যার কারণে ব্যাংক ডেবিট হয়। আবার আমার নগদে ক্যাশ কমে গেল, খরচ হইলো, সেক্ষেত্রে আমার নগদান হিসাবটা ক্রেডিট। ওকে, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। এবার আমি বলি, আশা করি নজরুল ভাই উত্তরটা পাবে, একটু মনোযোগ দিয়ে সবাইকে শুনতে হবে, তার জিনিসটা কাজে দিবে। তো আমরা যে জিনিসটা বলছিলাম যে ডেবিট ক্রেডিট করি অথবা লেনদেন করি অথবা হিসাব সমীকরণ করি, সবগুলার মোটিভ হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে আর্থিক অবস্থা তৈরি করার জন্য হচ্ছে আমাদের এই হিসাবগুলো করা হয়।
তো ধরেন এইটা, এই ম্যাথের আমরা যে নিচের অংশে এটা কিভাবে হয়ে গেল, এখানে আমি ওখানে দেখাইতে পারতেছিলাম না, মিউট থাকি সবাই। তো আমাদের যে এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এই জিনিসটা হচ্ছে আমার কিসের পার্ট? আমার এটা হচ্ছে ব্যালেন্স শিট যেটাকে আমরা বলি, বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। ব্যালেন্স শিট অথবা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, যে আমি বারবারই বলতেছি এটা বোঝার জন্য আপনার, যে সকল লেনদেনের ইফেক্টটা হচ্ছে আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাবে, যেটা আমরা পরবর্তী দেখাবো, অথবা ব্যালেন্স শিটে যাবে, অথবা মানে হিসাবটির পাঁচটা এলিমেন্ট আছে। নাম্বার ওয়ান হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। নাম্বার টু কি চেঞ্জেস অফ ওনার সিকিউরিটি আছে, ক্যাশ ফ্লো আছে, ব্যালেন্স শিট আছে, নোটস আছে। এটা করার জন্য হচ্ছে আমাদের সকল ট্রানজেকশনটাকে করতে হয়। তো ট্রানজেকশনের প্রাথমিকভাবে হচ্ছে আমরা ইফেক্টটা এখানে নিয়ে চিন্তা করি। চিন্তা করার পর আমরা এটা হিসাব কাল শেষে ট্রায়াল ব্যালেন্স যখন আমরা করি, ট্রায়াল ব্যালেন্স হচ্ছে আমার একটা ব্যালেন্স যায়। যেমন ধরুন আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টের কথা বলছেন, সেটা নিয়ে আমি বলি। আপনি মনে করেন জুলাই থেকে জুন পর্যন্ত 500টা ট্রানজেকশন করছেন, একবার বাড়ছে আবার কমছে, শেষে কি হইলো? 30শে জুন গিয়ে দেখলেন আপনার অ্যাকাউন্টে ক্লোজিং ব্যালেন্স আছে 500 টাকা। তার মানে কি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে মানে বছর শেষে বা পিরিয়ড শেষে 5,000 টাকা। এটা জাস্ট হচ্ছে একটা এলিমেন্ট যেটা আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে হিট করবে। তো সেটা কমায়া বাড়ানো আমার যে দৈনন্দিন কাজগুলো করে ফাইনাল ব্যালেন্সটা কোথায় যাবে, যাতে হচ্ছে আমি আমার ব্যবসায় লাভ লোকসানটা বের করতে পারি, আমার ব্যবসায় আর্থিক অবস্থা কি হয়েছে সেটা জানতে পারি, আমার মালিকানা সত্ত্বের পরিমাণটা কি হয়েছে সেটা জানতে পারি, আমার ক্যাশ ফ্লো মানে আমার টাকা কোন জায়গা থেকে আসছে কোন জায়গায় গেছে, এই জিনিসগুলো জানার জন্য হচ্ছে আমার ওই ডে বাই ডে যে লেনদেনগুলো হয় এটাকে আমাদের করে দেখাইতে হবে। যেমন আমাদের প্র্যাকটিক্যালি যদি আমাদের যারা কাজ করে তাদের কাছ থেকে আমি এই কারণে জানতে চাচ্ছিলাম, যেমন ধরেন একটা ওনাদের কাছে প্রতিটা হেড ওয়াইজ এক একটা লেজার মেনটেন করা হয়। লেজারটা আমরা পরে দেখবো। তো লেজারটা মেনটেন করা হয় প্রতিটা হেড ওয়াইজ আলাদা আলাদা করা। এর মানে কি, যেমন রহিম ধরেন আমি কারোর কাছ থেকে MS রড কিনলাম, কার থেকে কিনলাম, কোন একটা কোম্পানি BSRM থেকে আমি রড কিনি। তো BSRM নামে আমি একটা হেড করি। কেন করি? কারণ সারা বছর BSRM কে আমি কি দিছি, BSRM থেকে আমি কি নিছি, এগুলো হচ্ছে ডেবিট ক্রেডিট করার পর ওই বছর শেষে একটা হিসাব হচ্ছে যে BSRM এর কাছ থেকে আমি এত টাকার রড নিছি মানে পারচেস করছি, আর তাকে হচ্ছে আমি এত টাকা দিছি। তাহলে বাকি টাকা কি, ধরেন 500 টাকার জিনিস আমি কিনছি, তারে আমি 400 টাকা দিছি, আর বাকি 100 টাকা কি দায় হিসেবে রয়ে গেছে। তাহলে এটা যখন আমি আর্থিক অবস্থা বিবরণীতে নিয়ে চিন্তা করব, তখন জিনিসটা কি আসতেছে, যে খরচ যে জিনিসটা আছে আমাদের, খরচের গড়ে পারচেজ গেল, যে আমাদের আর্থিক অবস্থা বিবরণী যে PL আমরা সংক্ষেপে যদি বলি এটাকে, যেমন PL প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এখানে আমি গিয়ে দেখালাম কি পারচেজ, যে আমি কত টাকা পারচেজ করছি। পারচেজ করলে আমার কি হয়, আয় হচ্ছে কমে যাচ্ছে। তো আমি এখানে দেখালাম যে আমার পারচেজ হচ্ছে 500 টাকা। তারপর আমার কি হয়েছে, যে আমার ব্যাংক থেকে টাকা গেছে কত, 400 টাকা। এই ব্যাংক থেকে 400 টাকা গেল, আরেকটা ঘটনা কি ঘটলো, 100 টাকা আমার এখনো বকে আছে। তাহলে এই যে 100 টাকাটা আমার ডে বাই রয়ে গেল, সেটার ইম্প্যাক্ট কি আমরা দায় হিসাবে, সেটা আমরা আর্থিক অবস্থা বিবরণী বা ব্যালেন্স শিটে আমরা এটা দেখাবো, পরবর্তী দেখাবো। এই জিনিসটা করার জন্যই হচ্ছে সারা বছর এই ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকে, যাতে আমি একটা পিরিয়ড শেষে ওই আমার ব্যবসার কি হয়েছে সেটা আমি জানতে পারি। কারণ আপনার মানুষ কথা বলতে পারে, কিন্তু ব্যবসায় কিভাবে কথা বলে, ব্যবসায় কথা বলা বা আইনা হচ্ছে তার স্টেটমেন্ট অফ মানে স্টেটমেন্ট গুলো যারা আছে, যে আর্থিক অবস্থা বিবরণী গুলো যেগুলো আমরা তৈরি করি, এইগুলো হচ্ছে ব্যবসার আইনা, ব্যবসার ভাষা। ওইটা থেকে আমরা এক নজরে বুঝতে পারি যে সারা বছর কোন কোন জায়গায় কি হইলো। যাই হোক, এটা আরো আমরা ডিটেলস পরবর্তীতে দেখবো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি নিজে, মানে আপনি যখন এই জিনিসটা বুঝবেন যে বাড়া কমা কি, আপনি দেখেন নিজে এটা ব্যক্তিগত লাইফে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন অনেক ধরনের ফিনান্সিয়াল অ্যাপস আছে, সেখানে আপনি কত টাকা আর্নিং করছেন, কত টাকা খরচ করছেন, এটা বাদ দিলে আপনি দেখা যায় একটা
সুন্দর একটা হিসাব পাচ্ছেন। আবার পরবর্তীতে দেখা যায় আপনি যখন হেডিং গুলা করেন যে আমি ওষুধ বাবদ এত টাকা খরচ করছি 5 বছর আগে, এই বছর এত টাকা 200 টাকা খরচ করছি। মানে আপনি চাইলে একটা ছোট্ট করে নিজের কাছে যেটাকে আমরা একতরফা করে কিন্তু আর্থিক অবস্থা বিবরণী করতে পারি, যেটা আমার ফ্যামিলির জন্য কাজে লাগে বা আমার জন্য লাগে। স্পেশালি আমি নিজে করি যে আমার আমি একটা অ্যাপস ব্যবহার করি, সেখানে আমার সকল ধরনের আয়গুলো ইম্পোর্ট থাকে। আমি কোন কোন খাতে খরচ করছি সেটা আমি ইম্পোর্ট দেই, তাহলে আমি অ্যানালাইসিস করতে পারি। মানে আমি যে কাজটার জন্য এটা ব্যবহার করি সেটা হচ্ছে আমার কাছে আসলে কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, ক্যাশে কত টাকা আছে, মানুষের কাছে আমি কত টাকা পাবো, আমার থেকে মানুষ কত টাকা পাবে। তো আমি অ্যাপসটাতে ঢুকলেই মনে করেন আমি দেখতে পারি যে আমরা যারা প্র্যাকটিক্যালি যেমন অ্যাকাউন্ট ব্যালেন্স শিট তো আমরা করতে করতে একদম অবস্থা খারাপ, ট্যাক্স বেটের প্রফেশনাল এগুলো নিয়ে বহুত কাজ করতে হয়, কিন্তু ইন পার্সন এসেও আমি একটা হিসাব নিকাশ আমি একটা অ্যাপস ইউজ করি এই কারণে যে আমার এটা ভালো লাগে যে আমি আমার সবগুলা তথ্য এক নজরে দেখতে পাচ্ছি। আর যাই হোক, সামনে আমরা ডিসকাশন করব। তো নজরুল ভাইদের মতো যারা আছে তারা হচ্ছে এই বইটা ছোট আছে, আপনার এই বইটা এই জিনিসগুলো পড়ে ফেলবেন, খুবই মজা পাবেন। কারণ এই বইটা কিন্তু অনেক আগের এডিশন, 17 বা তার আগে। আমি ওই এডিশনের একটা বই নিছি কারণ ওখানে জিনিসগুলা অনেকটা গুছানো ছিল, পরবর্তীতে সৃজনশীল আসছে ওখানে এতটা আলাদাভাবে দেওয়া। তো দেখা যায় এই বইটা যদি আপনি পড়েন অনেক সুন্দর করে বুঝবেন, একটা নন ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর্টস কমার্স মানে যারাই থাকে তারা এই বইটা বুঝবে, এমন বেসিক খুব ভালো একটা নলেজ হবে, যে এই নলেজটা বই কি আপনার কাজে লাগবে। এই বই কি বাজারে অ্যাভেলেবল? বাজারে এই তো ওল্ড এডিশনের বই পাবেন না, বাজারে যেটা হচ্ছে লেটেস্ট গুলো হচ্ছে সৃজনশীল টাইপের। তো আপনি পিডিএফটা তো আমি অবশ্যই শেয়ার করে রাখছি, ড্রাইভেও দিয়ে রাখছি, এমনিও দিয়ে রাখবো। তো এটা আপনি আগে পড়লে মানে মজা পাবেন, এই বইটা অনেক আগে। আচ্ছা। সবগুলো ভেঙে ভেঙে বোঝাচ্ছি, আমরা নর্মাল আমাদের লাইফের জন্য দরকার, যা না নট ফর এক্সাম, এক্সাম ছাড়াও কিন্তু আমাদের এই জিনিসগুলো দরকার। জি বলেন। ভাই এটা পুরাতন বইয়ের দোকানেও পাওয়া যায়। হ্যাঁ হয়তো পাওয়া যাবে, কিন্তু এতটা অ্যাভেলেবেল হওয়ার কথা না। এই যে ধরেন এখানে আরো দুইটা ট্রাম আসছে, মজার ব্যাপার, কেন এগুলো লাগতেছে, ডেবিট নোট আর ক্রেডিট নোট। এটা কিন্তু যারা ব্যাট প্রফেশনাল আছে, ব্যাট নিয়ে কাজ করে, ওনাদের কাছে কিন্তু এটা আছে। এখন অনেকে আমরা মুখস্থ করি ডেবিট নোট মানে কি, ক্রেডিট নোট মানে হচ্ছে ডিক্রিজ ইন অ্যাডজাস্টমেন্ট, আর ডেবিট নোট মানে হচ্ছে ইনক্রিজ ইন অ্যাডজাস্টমেন্ট। যখন আপনি এই ক্রেডিট নোট ডেবিট নোট জিনিসটা বুঝতে চান তখন কিন্তু আপনার অ্যাকাউন্টিং এর বাসায় আসতে হবে, যে আইএফআরএস আইএস কি বলছে, ডেবিট নোট কি। কারণ আপনি ওখানে সংজ্ঞাতে গেলেও কিন্তু বলবে যে আইএফআরএস অনুসারে, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল স্ট্যান্ডার্ড অনুসারে ডেবিট নোট যেটা বলতেছে, ওই ভ্যাটের ক্ষেত্রে ডেবিট নোট যেটা 6.7 6.8 ডেবিট নোট ক্রেডিট নোট, এই জিনিসগুলো কিন্তু ওখানে আছে। এটার মানে কি, এখন যদি আপনি মনে করেন এই জিনিসটা কেন সব জায়গায় অ্যাকাউন্টিং লাগতেছে, ট্যাক্স বেড প্রফেশনাল ক্ষেত্রে অ্যাকাউন্টিং ছাড়া ফাউন্ডেশন কখনোই স্ট্রং হবে না, আপনি যত ভালো পারবেন তত সুবিধা হবে। তো এই যে ধরেন ডেবিট নোটটা কেন হয়েছে, এখানে সহজ করে বলছে ক্রয় ফেরত, যে ক্রয়কৃত পণ্য কখন ফেরত দিতে পারে, যে পণ্যটা আমার ফরমাইশ মানে কি, মানে আমি যেরকম অর্ডার দিয়েছিলাম এরকম করে আমার পণ্যটা পাই নাই, অথবা সেই পণ্যটা কোন ত্রুটিপূর্ণ আছে, অথবা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, বিভিন্ন কারণে আমি মালটা তাকে ফেরত দিতে পারি। এখন তাকে যে আমি ফেরত দিব এগুলো তো মুখে কইলে হবে না, কারণ আপনারা যারা অ্যাকাউন্টসে আছেন তারা ভালো করে জানেন ডকুমেন্ট ছাড়া অ্যাকাউন্টস একটা স্টেপ দেওয়ার সুযোগ নাই। এখন যারা অ্যাকাউন্টসে জব করে মনে করেন ডকুমেন্ট আছে, আপনি জানেন দিস ট্রানজেকশন ইজ ইলিগেল আর নট, মানে ট্রানজেকশনটা ওকে না, কিন্তু আপনার কাছে প্রপার ডকুমেন্টেশন আছে, আপনি ট্রানজাকশনটা করতে হবে, কারণ অ্যাকাউন্টস হচ্ছে ডকুমেন্টেশনের কাজ করে। তো তেমনই যখন পারচেজের সময় আমাদের কাছে একটা ডকুমেন্ট ছিল, এইভাবে পারচেজ করছি, এটা পারচেজ একটা রসিদ বলতে পারি অথবা ইনভয়েস বলি, আবার মূসকের একটা ফর্ম থাকে 6.3 থাকে। তো এই যে পারচেজটা আমি করলাম কোন কারণে যদি আই হ্যাভ টু মানে এটাকে আমরা রিটার্ন করে দেওয়ার দরকার লাগে, তখন আমার কি করতে হচ্ছে, এই ক্রয় ফেরতের জন্য আমাকে একটা ডেবিট নোট ইস্যু করতে হচ্ছে। তো যেহেতু আমাকে খেয়াল করেন, মানে আমি ভ্যাটের আলোকে বলতেছি, আমি যখন পারচেস করছিলাম তখন আমি একটা রিয়াত নিছি, রিয়াত নিয়ে সেটা কি করলাম,
রেওয়াত নেওয়া মানে হচ্ছে কি আমি ডিক্রিজ মানে আমার ব্যাটের পরিমাণটা কমাই ফেলছিলাম। এখন যখন এটা ক্রয় ফেরত দিয়ে দিচ্ছি, মানে আমার ক্রয় যখন আমার কাছ থেকে কমে যাচ্ছে, কারণ রেয়ারটা কিন্তু আমি নিয়ে নিছি, তার মানে কি এটাকে আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হচ্ছে, কারণ আমি আগে রেয়াত নিচ্ছি, পরবর্তীতে ঘটনা ঘটছে যার জন্য আমি এটাকে ডেবিট করে মানে এটাকে আমি বাড়াই ফেললাম, যেটা কমাইছিলাম আগে দায় এটাকে বাড়াইলাম। তো এটা কিন্তু এই ডেবিট নোট ক্রেডিট নোট থেকে কিন্তু ওই ভ্যাটের ডেবিট নোট ক্রেডিট নোটের ব্যাপারটা আসছে। সো ডেবিট নোটটা মানে হচ্ছে ফেরত যে দিব এটা এরকম করে একটা ফরম্যাটের দিতে হবে, যে কেন ফেরত দিছি সব ডিটেলসটা থাকতে হবে, অ্যাকাউন্টিং এর সাথে মানে বাউচারের সাথে, বিল বাউচারের সাথে এটা অ্যাটাচ করে রাখতে হবে, যাতে 10 বছর পর হইলে একটা মানুষ জানতে পারে এই ট্রানজেকশনটা কোথায় থেকে শুরু হয়েছিল, কোথায় গিয়ে শেষ হয়েছে। তারপর ক্রেডিট নোট। তো ক্রেডিট নোট আমরা বললাম বিক্রয় ফেরাতের জন্য, বিক্রি করছিলাম আমি, বিক্রি করে এখন দেখা যায় ওই যে ক্রয় করছে যে ব্যক্তি, এই ব্যক্তি যখন আমাকে একটা ডেবিট নোট পাঠায় দিল আমার কাছে, যে আপনি যে মালামাল বেচছেন এই মালের এই সমস্যা ওই সমস্যা, এখন উনাকে তো আমার, উনার তো একটা ডকুমেন্ট আমার কাছে আসলো, তাহলে আমি যে জিনিসটা পাইছি বুঝে পাইছি, অথবা ওনার যে ওনাকে একটা রিপ্লাই দেওয়া, যে ব্যবসায়িক একটা সম্পর্ক, যে ভাই ঠিক আছে আপনার সাইজ বলছিলেন এটা আমি আসলে ভুলে অন্য সাইজ দিয়ে দিছি, ঠিক আছে আপনার এই পণ্যগুলো আমি বুঝে পাইছি, আপনার জন্য একটা ক্রেডিট নোট করলাম। ক্রেডিট নোট মানে কি, যে আমি বললাম এখানে উৎপত্তিটা আসছে কিভাবে, ডেবিট নোট ক্রেডিট নোট এগুলো হচ্ছে ধারের লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ধারের লেনদেনের ক্ষেত্রে আমি তাকে ক্রেডিট করে দিলাম, যে বিক্রয় করলে হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট হয়, আমি ডেবিট করছি মানে আমার সম্পদ বাড়ছিল, যে বিক্রয় নামক সম্পদ প্রাপ্য নামক সম্পদ আমার কাছে আসছে। কিন্তু যখন আমি ক্রেডিট নোট তারা ইস্যু করলাম, যে এই পরিমাণ টাকা দিয়ে প্রাপ্যকে কমাই দিলাম, তাই তাকে ক্রেডিট করা হচ্ছে, কারণ ডেবিটকে, দেনাদারকে আমি ডেবিট করছি, এটাকে অ্যাকাউন্ট ক্রেডিট করে দিলাম, তাই হচ্ছে আমার এটা কমে গেছে। আর ওই লোকে যখন ডেবিট নোট দিছে, এটা দিয়ে সে কি করলো, পাওনাদারকে কমাই দিচ্ছে, যে পাওনাদারকে সে ডেবিট করে ফেলছে, যে পাওনাদার আগে লাইবিলিটি ছিল, এখন ওই লাইবিলিটি নাই, এই কারণে ওরা ডেবিট করে দিছে। তাই হচ্ছে এটা জাস্ট হচ্ছে কন্ট্রা মানে বিপরীত হচ্ছে, যে ক্রয় মানে দেনাদারকে পাওনাদারকে কমায় দেওয়া জন্য হচ্ছে ডেবিট নোট ক্রেডিট নোট গুলা ইস্যু করা হয়। খতিয়ান। তো খতিয়ানটা মূলত হচ্ছে করা হচ্ছে জাবেদা থেকে, মানে যেহেতু আমরা হিসাবটা একটা ধাপে ধাপে মানে একটার পর একটা আসে, তাহলে খতিয়ানটা আসতেছে সেটা হচ্ছে আমাদের জাবেদা দিয়ে করতে হচ্ছে। তো খতিয়ানের ক্ষেত্রে আমরা যদি দেখি যে খতিয়ান কিভাবে হচ্ছে, যে আমরা যে অলরেডি হচ্ছে হিসাব সমীকরণের 5টা উপাদানের কথা বলছি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বা, আয়, ব্যয়, এই সবগুলো যেগুলো হচ্ছে আমরা জাবেদা দিয়ে দিছি, এই জাবেদা দেওয়ার পর এটাকে আমরা খতিয়ানে হচ্ছে আলাদা করে হচ্ছে কিভাবে সাজাবো সেটা কিন্তু আমরা দেখব। তো আমরা খতিয়ানের ক্ষেত্রে আমরা আগে যে পদ্ধতিটা ছিল প্রথমে, সেটা হচ্ছে এরকম করে দুইটা পক্ষ লাগতো, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। তো ডেবিটের ক্ষেত্রে তারিখ, বিবরণ, জাবেদা, টাকা, সেম 4টা ঘর থাকতো, ক্রেডিটের কাছেও সেম 4টা ঘর থাকতো। এখন হচ্ছে ক্রয়, যেমন আমি একটা মাসে হোক অথবা একটা বছর হোক অনেক ধরনের ক্রয় মানে অনেকগুলো ক্রয় করতে পারি। তো ক্রয় হচ্ছে আমার একটা খতিয়ান, এই খতিয়ানে আমি দেখব ক্রয় কি পরিমাণ হয়েছে, আর হচ্ছে এর এগেনস্টে আমার কোন কোন সোর্স থেকে টাকা গেছে। তো আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা আমার কলেজ লাইফে স্যার একটা কথা বলছিল, খুব ভালোভাবে টিচার পাইছিলাম অ্যাকাউন্টিং এ। তো ওখানে হচ্ছে ওনাদের একটা কথা ছিল যে স্যারের কথাটা মনে থাকে আমাদের সব সমাজে, যার গড়ে তার নাম হয় না, হবে না। তো এখানে তার কার গড়ে, এটা খতিয়ানের মানে ক্রয় হিসাবের গড়, তাহলে এই পুরো গড়টা হচ্ছে তার, এই পুরো গড়টা তার হওয়ার কারণে কোনোভাবেই হচ্ছে এখানে তার নাম আসবে না, ভিতরে তার নাম আসবে না। তাই উনি সেটা মজা করে বলতো যে যার গড়ে তার নাম হয় না, হবে না। তো আমরা দেখলাম এখানে এটা সম্ভব হচ্ছে না, যে ওখানে যে নামগুলো ভিতরে আসবে সেটা হচ্ছে ক্রয়ের বিপরীতে। কারণ ধরেন আমরা একটা ক্রয় করলাম নগদে, তো নগদে ক্রয় করলে একটা ঘটনা হচ্ছে কি, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যেহেতু আমরা সকল এক মাসের যদি আমরা চিন্তা করি, এক মাসের সকল ক্রয়গুলোকে আমি এই ক্রয় বইয়ে নিয়ে আসলাম, তখন ক্রয়ের এগেনস্টে যেটা ক্রেডিট হয়েছে অথবা ক্রয় ফেরত হলে সেটা ডেবিট ক্রেডিটের ব্যাপার আসতেছে, ওই বিপরীত নামটাই আমরা এখানে দিব। যেমন এর বিপরীত নামটা ছিল হচ্ছে নগদান, যেমন ক্রয় হিসাব ডেবিট
আমাকে ডেবিট পাশে আসতে হবে, এসে তার উল্টা নামটা আমাকে দিতে হবে, নগদান নামটা হচ্ছে আমাকে দিতে হচ্ছে। তো আমরা যদি এখানে এটাকে টি চক বলা হয়, যে ডেবিট ক্রেডিটের একটা টি চক, মানে টি চক বলার এই কারণে যে টি এর এই পাশেও 4টা ঘর আছে, টি এর ওই পাশেও 4টা ঘর আছে, মাঝখানে হচ্ছে তার ব্যালেন্সিং, এই কারণে বলা হয়। তো আমাদের এখানে দেখলাম যে পরবর্তী নগদান হিসাব, নগদান হিসাব যদি আমি করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যখন বিক্রয় করলাম, প্রথমে যেহেতু আমাকে জাবেদাগুলো করে নিতে হবে, যে বিক্রয় করলে আমার জাবেদা কি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো বিক্রয় হিসাব ক্রেডিট, তো নগদান হিসাব ডেবিট, এই কারণে নগদের ডেবিট পাশে এসে বিক্রয়ের নামটা লিখছি, আমি লিখি নাই কি ক্রয়ের নাম, নগদানের নামটা লিখি নাই। তো এইভাবে দেখেন আপনি পুরো মাস ধরে বা একটা নির্দিষ্ট সময় ধরে যতগুলো লেনদেন করছেন, জাবেদা করছেন, সবগুলো এখানে আসছে, যেগুলো একটা একটা ডেবিট পাশে আসছে আর একটা হচ্ছে ক্রেডিট পাশে। যেমন নগদানে 20,000 টাকা হচ্ছে একটা মাস শেষে 20,000 টাকা তার ব্যালেন্স, ওই পাশে 20,000 টাকা আছে। এখন দেখা যায় তার 20,000 টাকা আসছে মানে নগদ বাড়ছে, কমছে কিভাবে, আসবাবপত্র হিসাবের মাধ্যমে কমছে 15,000 টাকা, তাহলে তার কাছে দেখা যায় আরো 5,000 টাকা নগদানের ব্যালেন্সটা রয়ে গেছে। তো এটা কি হচ্ছে, আমরা ব্যালেন্স সিডি কে আমরা ক্রেডিট ডাউন বলি, বা সিডি কে আমরা নিয়ে আসি ঘাটতি যেটা হয়, আর এটাকে পরবর্তী মাসে অর্থাৎ 1 তারিখে আমরা যেহেতু এটা মার্চ মাসের হিসাবটা করলাম, তো মার্চ মাসে যেটা ক্লোজিং হয়ে গেছে, ব্যালেন্স থাকতেছে হচ্ছে 5,000 টাকা, এটা পরবর্তী 1 তারিখে এসে আবার সেটা হচ্ছে 5,000 টাকা ডেবিট হয়ে গেছে। তার মানে এই মাসের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমার হাতে আছে নগদ 5,000 টাকা, পরবর্তী মাসের শুরুতে এই ব্যালেন্সটা আসছে। তো আমরা এখানে যদি সিডি মানে হচ্ছে ক্রেডিট ডাউন, বিডি মানে হচ্ছে ব্রড ডাউন, যেটা নিচে নিতে স্থানান্তরিত হবে, আর ব্রড ডাউন হচ্ছে উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে, সিএফ মানে ক্রেডিট ফরওয়ার্ড, সম্মুখে নিত, ভিএফ মানে ব্রড ফরওয়ার্ড। তো এই জিনিসগুলো আছে বলেই এই বইটাকে আমি সাজেস্ট করছি। তো দুইটা চকের মাধ্যমে হচ্ছে আমরা জাবেদা মানে খতিয়ান গুলো করতে পারি। যেমন এটাকে আমরা টি চক বলছি বা সনাতন পদ্ধতিতে বলি। আরেকটা হচ্ছে চলমান জের, এই চলমান জেরের দেখেন আপনি গড়গুলো ডিফারেন্ট, তারিখ, বিবরণ, জাবেদা, ডেবিট, ক্রেডিট, আর এখানে উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত অথবা ক্রেডিট উদ্বৃত্ত। তো ম্যাক্সিমাম আমরা যে সফটওয়্যার গুলো ব্যবহার করি সেখানে দেখা যায় ওই চলমান জের পদ্ধতিটাই ব্যবহার করি। তো এই কারণে চলমান জের আর হচ্ছে টিচক, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে টিচকে আমরা একটা সময় শেষে গিয়ে আমরা দুই পাশ যোগ বিয়োগ করে ব্যালেন্সটা কত আছে এটা বের করি। আর চলমান জের চকের সুবিধা হচ্ছে একটা লেনদেন হওয়ার সাথে সাথেই টোটাল কত টাকা ব্যালেন্স ডেবিট ক্রেডিট হইলো সেটা কিন্তু আমরা এক নজরে দেখতে পারি। তাই টালি সহ প্রায় সবগুলো অ্যাকাউন্টিং সফটওয়্যারের ক্ষেত্রে এটাই ব্যবহার করে। যেমন এখানে প্রথমে একটা লেনদেন হইলো 3 মার্চ, বিক্রয় হিসাব। তো বিক্রয় হিসাব করলে আমাদের কি ছিল, যে আমরা কিন্তু এখানে দেখছি নগদান হিসাবের জেরটা করতেছি, মানে খতিয়ানটা করতেছি। তো খতিয়ান করলে যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে বিপরীত নাম হচ্ছে বিক্রয়, বিক্রয় সেটা ডেবিট হয়েছে 20,000 টাকা। এটা দেখেন উদ্বৃত্ত বা ব্যালেন্স জের, মানে ব্যালেন্সটা ডেবিটে 20,000 টাকা হয়ে গেছে। পরবর্তীতে নগদকে কমায় দিচ্ছে আসবাবপত্র হিসাব, এই আগের অঙ্কটাতে 15,000 টাকা, এটাকে আমরা ক্রেডিটে দিলাম। তাহলে এটা ক্রেডিটে দেওয়ার কারণে আমার কি হয়েছে, যে এখানে আমার জেড ছিল হচ্ছে 20,000 টাকা ডেবিট পাশে, আর ক্রেডিট পাশে 15,000 টাকা হওয়ার কারণে আমার আসলে ওই 10 তারিখের ট্রানজাকশনটা হওয়ার পর 5,000 টাকা হচ্ছে আমার নগদের ব্যালেন্স আছে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি চলমান জের চকটা অবশ্যই মানে কারেন্ট ব্যালেন্সের যে একটা তথ্য সাথে সাথে পাওয়া যাচ্ছে, এই কারণে আমরা ওই লেজারে এটাই মূলত বেশি ব্যবহার করা হয়। এবার ধরি আমরা এই সাধারণ জাবেদাতে খতিয়ানে প্রস্তুত করার, তো আমরা এই লেনদেনটা প্রথমে আমি কি করব, যে আমরা জাবেদা দিব যে 2017 সালে মার্চ 1 তারিখে জনাব শাহিন নগদ 1 লক্ষ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ের জন্য লেনদেন সমূহ হচ্ছে নিম্নলোক। 2 মার্চে এটা কিনছে। তো আমরা প্রথমে 1 মার্চ যে লেনদেনটা হয়েছে নগদে নিয়ে যখন ব্যবসা শুরু করছে তখন এটা নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করলো। তারপর আসবাবপত্র কিনছে, আসবাবপত্র হচ্ছে সম্পদ বাড়ছে, তাই আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে বাকিতে
পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কারণ ক্রয় মানে খরচ বাড়ছে, দায়ও বাড়ছে, তাই খরচ বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট। পণ্য বিক্রয় করলে নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা বাড়ছে, আবার বিক্রয় নামক আয়ের পরিমাণটাও বাড়ছে, তাই ওইটা ক্রেডিট। তারপর হচ্ছে বই ফেরত। বই ফেরত হলে আমরা কি হবে, যে বই ফেরতের অপর নাম হচ্ছে কি, ক্রয় ফেরত। ক্রয় ফেরত অথবা বই ফেরত আমরা বলি। তো ক্রয় ফেরত যেহেতু ক্রয়কে কমাই দিছে, সেই কারণে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয়ে গেছে, পাওনাদারও কমে গেছে, তাহলে এটাও ডেবিট হয়ে গেছে, মানে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত বই ফেরত হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে পাওনাদারকে পরিশোধ করা হইলো, সেটাও আমরা জানি, নগদ পাওনাদার হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, এরকম করে সবগুলো লেনদেনে আমাদের জার্নাল গুলো এক এক করে দিতে হচ্ছে। তো জার্নাল গুলো যখন আমি দিলাম, কারণ আমাদের হিসাবের কাজ, এই জার্নালটা যখন দেওয়া হয় বা পোস্টিংটা যখন আমরা দেই, তখন হচ্ছে আমরা এখানে দেখলাম যে ডেবিট পাশে আমার 2,21,000 আছে, আর ক্রেডিট পাশেও এটা আছে। তার মানে আমার জার্নালের কাজটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা টি চকে দেখবো না, চলমান জয়ের চোখে যদি আমরা দেখি, চলমান জয়ের ছক, তো ওখানে দেখেন আপনি প্রথম হচ্ছে আমার নগদান হিসাব। কেন আমরা কিভাবে এটা সিলেকশন করব, কোনটা নগদান কোনটা হবে, আমরা যখন এই জাবেদাটা তৈরি করি, তারপর আমাকে দেখতে হয় যে কয়টা হিসাব খাত এখানে আছে। যেমন নগদান একটা হিসাবের খাত আছে, মূলধনের একটা হিসাবের হাত। তো এরকম করে আমরা যেমন গণনা করে ফেলতে পারি, যেমন 1 2 3 4 5 6, এরকম করে দেখা যায় আমরা কয়টা খতিয়ান হবে, সেটা জাবেদা থেকে আমরা বুঝে যাব যে কয়টা খতিয়ান আমার কাছে হচ্ছে। তো প্রথমে আমরা যেহেতু এখানে জাবেদা পাইলাম, নগদান হিসাব একটা আসছে, তো আমরা নগদান হিসাবে খতিয়ানটা যদি আমরা করি, তো দেখা যায় চলমান জ্যার ছকে প্রথমে হচ্ছে মূলধন আনছিল, তো মূলধন আনলে কি ছিল, নগদান হিসাব বাড়ছিল ডেবিট পাশে। তো এই ট্রানজেকশন যেগুলো আছে সবগুলো হচ্ছে নগদানের পরিমাণটা বাড়াই দিছে, তাই এটা এই পাশে বাড়াইছে কমাইছে সেটা আমরা কিচকে ইজিলি বুঝতে পারতাম যে ডেবিট ক্রেডিটে। আর এখানে হচ্ছে নগদের বিপরীতে যা যা হিসাব আছে সবগুলো আমরা শুরুতে লিখে ফেলবো। লিখে ফেলার পর তখন দেখবো নগদ কোনটা বাড়ছে, নগদ যেটা বাড়ছে, যেমন মূলধন আনার কারণে নগদ বাড়ছে, তাই এটা ডেবিটের করে আসছে, জেয়ার হিসাবে 1,00,000 টাকা ডেবিটে চলে গেল। তারপর হচ্ছে আসবাবপত্র কিনছে, নগদ টাকা কমে গেছে, তাই এটা ক্রেডিট পাশে গেছে, তাহলে 1,00,000 টাকা যে জের ছিল এটা থেকে 20,000 টাকা কমে 80,000 টাকা জেরে চলে আসছে। তারপর 25,000 টাকা আসছে, মানে বিক্রয় হিসাব হয়েছে, নগদ টাকা আসছে 25,000 টাকা, তাহলে 80,000 টাকা থেকে সাথে হচ্ছে 25,000 টাকা যোগ করলে 1,05,000 টাকা হচ্ছে এখানে চলে আসছে, ব্যালেন্সের সাথে সাথে যোগ বিয়োগ হয়ে যাচ্ছে। পাওনাদারকে পরিশোধ করে নগদ কমে গেছে 10,000 টাকা, তাহলে 1,05,000 থেকে 10 কমে গিয়ে 95,000 টাকা আসলো। তারপর ব্যাংক হিসাব খুললে ব্যাংক হিসাব বাড়ছে, নগদ কমে গেছে, তাই ক্রেডিট পাশে হয়েছে, সেটা 95 থেকে এটা কমে গেল, বেতনের কারণে নগদ কমে গেল। গিয়ে আমরা দেখলাম এই হিসাবকাল শেষে 75,000 টাকা আমার নগদে থাকার কথা। এখন আমি যদি ক্যাশে গনে গনে দেখি যে আমার 75,000 টাকা আছে কিনা, যদি থাকে তাহলে আমি যে হিসাবগুলো মেনটেন করতেছি সেটা ওকে, আর যদি না থাকে তাহলে এটাকে আমার ফাইন্ডিং করতে হবে, যেটা আমরা বলি ক্যাশ চুরি, মানে ক্যাশের টাকা চলে গেছে বা খেয়ে ফেলছে, কোনো কিছু হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে এখান থেকেই ফাইন্ডিং হয়ে যাচ্ছে হিসাব রাখলে। তারপর এটা একটা নগদ দিয়ে করার পর তারপর হচ্ছে আমরা মূলধনের করলে, তো মূলধনের ক্ষেত্রে আমরা দেখলাম একটা জাবেদাই ছিল, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাহলে মূলধনের বিপরীতের নাম হচ্ছে নগদান, এটা ক্রেডিট পাশে আছে, ব্যালেন্সও ক্রেডিট পাশে আছে, তার মানে মূলধন হিসাবে 1,00,000 টাকা আছে। আসবাবপত্র ক্ষেত্রে সেম, মানে প্রতিটা যেগুলো আমরা জাবেদাতে পক্ষগুলো আসছে সবগুলো হিসাবের জন্য আমাদের এরকম করে হচ্ছে আমাদের আলাদা আলাদা করে আমাদের কি করতে হচ্ছে, লেজারটা করতে হচ্ছে। এখন এই লেজারের পরের যে ধাপটা রেওয়া মিলে কি হচ্ছে, রেওয়া মিলে দেখবেন আপনি নগদান হিসাব গেছে, নগদান হিসাব গিয়ে কোন টাকাটা গেছে, এই সারা বছর যে ট্রানজেকশন হয়েছে বা সারা মাসে যে ট্রানজেকশন হয়েছে এগুলো যায় নাই, এই যে 75,000 টাকা ব্যালেন্স আছে এটাই কিন্তু গেছে। তো আপনি গিয়ে দেখবেন রেওয়া মিলে নগদান হিসাব 75,000 টাকা, তার মানে এটা ক্লোজিং যে ব্যালেন্স সেটা কিন্তু গেছে। ওখানে গিয়ে আপনি দেখবেন মূলধন কত টাকা, ক্রেডিট পাশে আছে হচ্ছে 1,00,000 টাকা। তখন আমরা এই হিসাবের জের থেকে হচ্ছে আমরা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট ওইটা আমাদের ফাইন্ড আউট করতে হয়, আর ওইটা হচ্ছে আমাদের ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে জাস্ট এই জিনিসগুলো যে কিভাবে ওখানে
যে একটা গেছে। যেমন আরো একটা জিনিস যদি বলি, আসবাবপত্র, সেটাও দেখা যায় নগদ আসবাবপত্রের ডেবিট ব্যালেন্স আছে হচ্ছে 20,000 টাকা। তো দেখা যায় এই সম্পদ হিসেবে 20,000 টাকা বাড়ছে, আপনি গিয়ে দেখবেন রেওয়া মিলে আসবাবপত্রের নামে হচ্ছে 20,000 টাকা দেওয়া আছে। তারপর এখানে ধরেন পাওনাদারের ক্ষেত্রে আমরা এই একটা মাসে সব ধরনের পাওনাদারের যোগ বিয়োগ করে বছর মানে ওই মাসটার শেষে 18,000 টাকা পাওনাদার আছে, যেটা হচ্ছে আমরা খতিয়ান রেওয়া মিলে গেলে দেখতে পাবো। তো এখন আপনারা যারা নতুন আছেন, মানে প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন যে রেওয়া মিল, জাবেদা, রেওয়া মিল আমরা এখনো যাই নাই, খতিয়ান, জাবেদা, লেনদেন, এগুলোতে কি কি জিনিস বুঝতে কষ্ট হচ্ছে বা কতটুকু বুঝতে পারছেন। এর আমরা সবচেয়ে ডিটেলস আলোচনা করব রেওয়া মিল থেকে, কারণ রেওয়া মিল থেকে যদি প্রশ্ন আসবে ওখানে আমাদের সলিউশন অনেক বেশি থাকবে, সেই হিসেবে আমাদের ফোকাসিং থাকবে। আজকে জাস্ট হচ্ছে এর আগে যে যে জিনিসগুলো আমার না হইলেই নয়, ওইটার ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। এবার বলেন, আপনাদের প্রশ্ন করেন। কার কোনো প্রশ্ন নাই, তার মানে সবাই বুঝে ফেলছেন। ওকে, বুঝে ফেললে ভালো। মানে যারা অ্যাকাউন্টিং এর হোক বা না হোক, আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এই বইটা একবার হইলেও মোটামুটি ভালো করে পড়ে ফেলবেন, স্পেশালি আর্থিক অবস্থা বিবরণী পর্যন্ত। তাহলে যাতে কোথাও যদি কোনো ট্রিকি প্রশ্ন আসে সেটাও যাতে আনসার করতে পারেন। মানে অ্যাকাউন্টিং এর পার্টটা খুবই সহজ, আপনার মার্কস আনা খুবই সহজ, আর আপনাকে 40 মার্কস আনার জন্য এটা অনেকটাই সহায়ক হবে। তাই এখানে আপনি একটু সময় ইনভেস্টমেন্ট করলে যারা ব্যাকগ্রাউন্ডের না তারাও ভালো মার্কস ক্যারি করতে পারবে এখান থেকে। যতটা ট্যাক্সে মার্কস আনা যতটা কঠিন, অ্যাকাউন্টে মার্কস আনা ততটাই সহজ। জি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওই যে ইতে তো দেখলাম, এই যে প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম ওই যে কিছু গুলো আসে ভাই, এই যে ওই যে কি বলে, এই যে রেশিও বের করে, যেমন ভাই এই যে গ্রস প্রফিট, আবার গ্রস এরকম ওই যে মার্জিন বা যাই হোক এরকম টাইপের ভাই, ওইরকম একটা ভাই রেশিওর একটা কি শীট তৈরি করে দিবেন আমাদের ভাই? রেশিও আসার সম্ভাবনা ওই রকম নাই, তারপরে হচ্ছে যেহেতু এটা গতবার আসছিল, তাই আমি শীট তৈরি করবো না। আপনি যদি আমরা আর্থিক অবস্থা বিভিন্ন যে কথাবার্তা বলবো সেটা ভালো করে বুঝলে, অথবা আপনি রেশিও নিয়ে, তারপরে আমি দেখি রেশিও নিয়ে কয়েকটা রেশিও গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব, সেটা কালকে হোক, মানে নেক্সট ক্লাস হোক, অথবা তারপরে হোক। মানে আর্থিক অবস্থা বিভিন্নের সাথে রিলেটেড যেগুলো, ওই রকম কিছু রেশিও আমি রাখবো। আর আরেকটা বিষয় ভাই, ওই যে অবচয়টা কতটা গুরুত্বপূর্ণ ভাই? যে অবচয়, যে 6 ধরনের মনে হয় ওই যে অবচয় আছে, এই জিনিসটা ভাই কতটুকু গুরুত্বপূর্ণ? তেমন গুরুত্বপূর্ণ না, কারণ আপনাকে চিন্তা করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, নন ব্যাকগ্রাউন্ড আছে, সবাই পরীক্ষা অ্যাটেন্ড করতেছে। তার মানে ওদের ওই রকমই প্রশ্নটা করবে যাতে সবাই একটু এফোর্ট দিলে পাস করতে পারে। তো সেই হিসেবে আপনার অপচয় যতটুকু হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিভিন্নটা আপনার বুঝতে হবে, রেওয়ামিলটা বুঝতে হবে বাই এনি চান্স। আমি বারবার বলতেছি বুঝতে হবে মানে কি, আর্থিক অবস্থা বিভিন্ন ছোট ছোট পার্ট যদি তুলে যে আপনাকে বিক্রিত পণ্যের ব্যয় বের করেন, মোট লাভ বের করেন, মোট লাভ এত টাকা দেওয়া আছে, নিট লাভ বের করেন, নিট লাভ এত টাকা দেওয়া আছে, মালিকানা সত্ত্ব বের করেন, ওর ভিতরে যে প্রশ্নগুলো সম্ভব ওই প্রশ্নগুলো আপনার মানে বুঝতে হবে, ফর্মুলা কিভাবে ডেভেলপ হয়েছে সেটা জানতে হবে যাতে আসে। তো সেই ক্ষেত্রে অপচয়ের এত প্রকার, এত কি এই জিনিসগুলো থাকবে না। আপনাকে হয়তো অপচয়ের যেহেতু আর্থিক অবস্থা বিবরণী যদি আমাদের করতে বলে, তখন হয়তো আমার অপচয় দেওয়া থাকলো বা এত পার্সেন্ট বলে দিল, মানে এত ডিপে যাওয়ার দরকার নাই। আর আরেকটা বিষয় ভাই, ওই যে যে গুলো দেয়, যেমন ভাই এই যে বিকৃত পণ্যের মূল্য তো ভাই, যে আমরা ক্রয় বিক্রয় হিসাব যে করি নরমালি, ক্রয় বিক্রয় হিসাবে তো ভাই ওই যে বিক্রয় ক্রেডিট পাশ থেকে সমমানী মজুত পণ্য ডেবিট পাশে আইনা বিয়োগ করে দিলেই ভাই, মানে আর সবকিছুই তো সেম ভাই। না না, আপনি দুই এরকম পয়সা আইনা বিয়োগ দিয়ে ব্যয়ের স্ট্রিপ আছে, এটা আপনি এটা শুধু এখানে না,
যারা অ্যাকাউন্টিং এ ভাইবা টাইবা দেয় তাদেরকে জিনিসটা অনেকবার প্রশ্ন করা হয়, যেটা আমার ফ্রেন্ডও বছর দুয়েক আগে বলছিল যে একটা কোম্পানিতে এই প্রশ্নটা করছে যে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয়, কস্ট অফ গুডস সোল্ড, হাউ টু ফাইন্ড আউট কস্ট অফ গুডস সোল্ড। এটা স্টেপ আছে, আপনি যে স্টেপে বলছেন এরকম না। না ভাই, এটা তো ওই যে ক্রয় নেওয়া লাগে, ক্রয়ের সাথে ওই যে যেসব বিষয়গুলো যে বাদ যায় ওগুলো বাদ দেওয়া লাগে, আবার কিছু যোগ করা লাগে, আবার উৎপাদনের সাথে যে প্রত্যক্ষ বা ক্রয়ের সাথে যে প্রত্যক্ষ খরচ আছে ওগুলো তো নেওয়া লাগে ভাই। ওই যে মানে আমরা তো আগে ভাই ওই যে অ্যাকাউন্টিং করতাম ওই যে ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব, উদ্বৃত্ত পত্র, কিন্তু এখন তো ভাই ওই যে ইয়ের ভাবে করে, ওই যে বিক্রিত পণ্যের ব্যয় এইভাবে করে, গ্রস প্রফিট বের করে। ওই যে আমি একটু দেখলাম ভাই বইতে। তারপরে আবার লাভ কি লোকসান হিসাবে আপনি কি গিয়ে ওই যে এখনো পরিচালন ব্যয়। স্টুডেন্ট বা কোনো জবে আছে? জবে নাই ভাই, আমি এই যে একটা সিএ ফার্মে আছি। হ্যাঁ, বিয়ে আর্টিকেল ফার্মলে তো বা হিসেবে। আপনি কোন ডিপার্টমেন্ট দেখেন? অডিটিং দেখেন নাকি কোনটা দেখেন আপনি? সরি ভাইয়া। আপনি সিএ ফার্মে কোন জিনিসটা দেখেন? ভাই ও, সিএ ফার্মে ভাই, আমি তো ভাই অ্যাকাউন্টস এখনো ওইভাবে দেখি নাই। আমি ভাই ওই যে ট্যাক্স টিমে আছি। তো আমি এই যে কিছুদিন হইলো জয়েন করছি, 6 মাস। তো সেই এখন কারণে পর্যন্ত ওই যে ওইটা। তো ওইটা যেটা কারণে বলা সেটা হচ্ছে আমাদের এর যে ফর্মুলাটা আমরা কথা বলি ওখানে কথা বলবো, তাও আজকে একটু যেহেতু প্রশ্ন সেটা হচ্ছে আমরা কি করি। প্রথম হচ্ছে ওপেনিং ইনভেন্টরি মানে পারমি মজুর, তার সাথে হচ্ছে নেট পারচেস অ্যাড হচ্ছে, মানে নেট পারচেসের সাথে হচ্ছে আমরা ডিরেক্ট এক্সপেন্স যেগুলো অনেকগুলো মজুর টজুর এই জিনিসগুলো হচ্ছে অ্যাড। তারপর হচ্ছে কি এন্ডিং ইনভেন্টরি বা সমাপন বাদ দেই। বাদ দেওয়ার পর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড জিনিসটা আসে। তো একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর একটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য। এই জন্য অনেকগুলো টার্ম এখানে আছে। তো সেটা আমরা ওখানে দেখবো ওই স্টেপ গুলো, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ আপনাকে সৃজনশীল টাইপের প্রশ্নগুলো ছোট ছোট প্রশ্ন, কিন্তু গতবার অনেক মার্কস দিছে, 2 মিনিটে 10 মার্কস না 15 মার্কস পাওয়ার সম্ভব হয়েছে। তো জাস্ট এটা আমরা ওই পার্টে কথা বলবো এখন। যেহেতু আমরা এই পার্টে মানে যতটুকু আলোচনা করলাম, এখানে কোনো প্রশ্ন আর কারো আছে কিনা বলেন। ট্যাক্স বেট রিলেটেড কি কোনো জার্নাল এন্ট্রি এরকম কি আসতে পারে? ট্যাক্স বেট রিলেটেড কিরকম জানালেন কি? ফর এক্সাম্পল মনে করেন, একটা সেকেন্ড, আমি স্টেশনারি পারচেস করলাম 5 লাখ টাকা দিয়ে, ইনক্লুডিং ট্যাক্স ব্যাট আর কি, এরকমের 15% ব্যাট জানালে আর করতে আমার ইনক্লুডিং ট্যাক্স। সম্ভাবনা নাই, মানে ব্যাট ট্যাক্সের জানার সাথে পরের ব্যাপার। জানা আচ্ছা, জিনিসটা এতটা সহজ না, এই কারণে এটা দিবে না। তো এটা আজ পর্যন্ত আসে নাই, সামনে আসবে বলে আমার কাছে মনে হয় না। গেলে আমরা ওই যে যে ছোটখাটো জানালাগুলো আমরা দেখাইছি, এত ডিপটে যাওয়ার দরকার নাই, ক্লাস 9 10 আমরা আপাতত থাকতেছি। এখানে যে জানালাগুলো দেওয়া আছে ওইগুলো আমরা একটু দেখবো। এজ আমরা হচ্ছে কোনো রিস্ক নিতে চাই না, সেই কারণে আমরা জার্নালটাও দেখবো, লেজারটাও দেখবো, লেনদেনটাও দেখবো, যেগুলো আমি আলোচনায় রাখছি। এই টপিক মানে লিসন গুলা বা টপিক গুলা বা যেটা বলি, এই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখবেন, এত ডিপটে যাওয়ার দরকার নাই, নর্মাল ভাবে দেখবেন। ওই লেজার যদি আসে সেক্ষেত্রে ওই চলমান পদ্ধতিতে করবো না টি সব করবো? বুঝলি না ভাইয়া, কথা আসে না। যদি লেজার আসে আমাদের এখানে, সেক্ষেত্রে ওই যে আমরা টি সব করবো না টি চলমান পদ্ধতি যেটা এটা করবো? কথা আসে না, আচ্ছা যাক, লেজার আসলে লেজার আসলে এরকম করে লেজার আসবে না। যেমন লেজার গুলো যদি আপনাকে পরীক্ষার হলে যদি বলে যে একটা 5টা লেনদেন দিয়ে লেজার করো, জানা করো, তাহলে তো আপনার ফুললি অ্যাকাউন্টেন্ট মেন্টালিটি বানাইলো। কারণ আপনাকে বারবার বলতেছি ফোকাস করা হবে হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, এই কারণে কারণ এটা আপনার ট্যাক্সের সাথে লাগতেছে। যেহেতু আইটি 10 বি আছে, আইটি মানে আর্থিক সম্পদ এবং দায়, তাই ওই ফোকাসটা থাকবে যাতে আপনার ওই জিনিসটা টেস্টিং হয়। সেক্ষেত্রে জাবেদা জার্নাল এত ডিপ টেক কোনো কিছু জানার দরকার নাই, তাও আপনি ফরম্যাট হোক বা যে জিনিসগুলো একটু দেখে গেলেন বাই এনি চান্স। আর কার কোন প্রশ্ন?
ওকে, প্রশ্ন থাকলে আমরা ক্লোজ করব, কিন্তু রিকোয়েস্ট থাকবে যেহেতু নেক্সট উইকে ক্লাস হচ্ছে, আপনারা এই পার্টগুলো মানে বইয়ের শুরু থেকে শুরু করে লেজার পর্যন্ত পড়ে ফেলবেন সবার জন্য, যাতে হচ্ছে যারাই হোক মানে আপনি জিনিসটা বুঝেন। জি বলেন, আপনার কথা আসতেছিল না ভাই। ভাই আসসালামু আলাইকুম, এখন কি কথা হইতেছে? বুঝা হ্যালো, যাচ্ছে না। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলেন। ভাই এই যে আমি একটু মানে প্রিভিয়াস একটা ইতে থেকে কোশ্চেন করতে চাই, যে পড়ার ইতে থেকে। ভাই ওই যে পারকিউজিটের বিষয়টা, পারকিউজিট তো ভাই 20 লাখ টাকা পর্যন্ত অ্যালাউ করে, তো এই 20 লাখের পরে গেলে এখানে ভাই ওই যে পরবর্তী টাকার উপর ওই যে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় যেন ভাই একটু। এটা বোঝার জন্য আপনার বুঝতে হবে পার্কোজিট কার হয়ে আপনি চিন্তা করতেছেন, যে পাইছে সে না যে দিছে সে। ও যে দিছে সে। সে দিলে সেটা তার হচ্ছে কোম্পানির রেটে সেটা ট্যাক্স দিতে হবে। 20 লাখ টাকার বেশি হলে বাকিটার উপর তার কোম্পানির ট্যাক্স রেট যত সেই অনুসারে দিতে হবে। 27.5% ও 27% ট্যাক্স দিতে হবে। আর আরেকটা বিষয় হলো ভাই, ওই যে ভাড়া যদি ব্যাংকের মাধ্যমে না নেয়, সেক্ষেত্রে ওই যে কি ওই যে বাড়িওয়ালার বা বা যে দিছে এই যে তার জরিমানা হবে কি ভাই? ওই যে কোম্পানি যদি ভাড়া ক্যাশে দিয়ে দেয় বা ব্যাংকে না দেয়, জরিমানা না, ওইটাও সেম হবে। ওটার উপর তার রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। রেগুলার রেটে মানে ভাই বুঝি নাই, যদি একটু ভাই আর একটু ই রেগুলার করে রেট বলতেন। বলতে আপনাকে আমি এটা বোঝাচ্ছি, যেই কোম্পানির যেই ট্যাক্স রেট। কোন কোম্পানি প্রাইভেট লিমিটেড হতে সাধারণত 27.5%, কিন্তু লিমিটেড কোম্পানির আবার 20% আছে। আবার এক্সপোর্টেড কোম্পানির আবার আছে 12%। তাই ওই কোম্পানির জন্য যে রেটটা প্রযোজ্য, এই অনুসারে হচ্ছে ট্যাক্সটা দিতে হবে। ভাই যেমন আমি যে যদি আমি একটা বাসা ভাড়ায় থাকলাম ভাই, বাসা ভাড়া নিলাম, এটার ভাই 30,000 টাকা প্রতি মাসে বাসা ভাড়া, আমি যদি ব্যাংকে না দেই ভাড়াটা, সেক্ষেত্রে আমার জরিমানা কি আর ওই বাড়িওয়ালার জরিমানা কি ভাই? আপনি তো ভাই কোম্পানি না, তখন তো আমরা কোম্পানি নিয়ে কথা বলছিলাম। আপনার ও জরিমানা আচ্ছা। চিন্তা করে লাভ নাই, আপনি তো এমনি দিবেন। হুম, বুঝতে পারছি। কিন্তু কোম্পানির ক্ষেত্রে আপনার দিতে হবে। আপনার এটা বলছে যে ভাড়া দিয়ে মানে বাড়ির মালিক হচ্ছে গিয়ে বিপদে পড়বে সে ক্যাশ যদি নেয়। ও, আর ওই যে বিশেষ ভাড়ার যেটা আছে ভাই, ওই যে 5 লক্ষ টাকা ওই যে অ্যাডভান্স যদি নেয়, এটা ভাই যদি আরেকটা বার একটু দয়া করে বিশেষ ভাড়া বলতেন 5 লাখ আমি। টাকা অ্যাডভান্স নেই এটা না, বিশেষ ভাড়াটা সেটা হচ্ছে যদি রিপেয়ার মেইনটেনেন্স বাবদ যে 25% অথবা 30% বলছে, সেটা যদি সে না নেয়, তো সেটা যদি সে পুরোটা খরচ না হয়, তাহলে বাকিটা বিশেষ ভাড়া হিসেবে রেগুলার ট্যাক্স রেট দিতে হবে। ও, বুঝতে পারছি। আর কার কোনো প্রশ্ন? ওকে ঠিক আছে, তাহলে আজকে এখানেই টাটা।